স্ক্রিনটাকে শেয়ার করছি, দেখতে পাচ্ছিস স্ক্রিন শেয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, ভালো করে এইখানে সিলেবাসটাকে দেখাই তোদেরকে। এই দেখ, পীযুষ দেখতে পাচ্ছিস? পীযুষ, না স্যার, দেখতে পাচ্ছি না। রঞ্জিত দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি, এবার দেখতে এবার পাচ্ছি। দেখতে পাচ্ছিস তো? এই দেখ, ইউনিট 1 আছে, এটা হচ্ছে ইডিসি সাবজেক্টটার নাম। ভালো করে আবার একবার পড়ছি প্রথম থেকে। ইডিসি হলো ইলেকট্রিক্যাল, দেখ নামটা লেখা আছে, ইলেকট্রিক্যাল ডিজাইন, এস্টিমেটিং অ্যান্ড কস্টিং। এই 3 বছরে যতগুলো সাবজেক্ট পড়বি বা পড়েছিস, সবচেয়ে টাফ সাবজেক্ট হচ্ছে এইটা। সবচেয়ে প্রচুর ছেলে মেয়ে সাপ্লি পেয়ে যায় এটাতে, প্রচুর, প্রত্যেক বছরই, যদি না পড়াশোনা ঠিকঠাক করে করে। এই সাবজেক্টটা পুরোপুরি ম্যাথামেটিক্স, প্রত্যেকটা জিনিসই ম্যাথামেটিক্স। খুব বেশি হলে 5 থেকে 10 নাম্বার হচ্ছে থিওরি থাকতে পারে, ঠিক আছে? এবারে থিওরির পোর্শন গুলো কোথায়? না, থিওরি পোর্শন হচ্ছে চ্যাপ্টার 1, ইউনিট 1 যেটা দেখতে পাচ্ছিস। এখানে কি রয়েছে না, আমি এই সাবজেক্টে কি পড়ানো হবে সেটা একটু বলে দিই। ইলেকট্রিক্যাল ডিজাইন, এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, এস্টিমেশন অ্যান্ড কস্টিং। ধর কোন একটা ইলেকট্রিক্যাল ডিজাইন করবি, ঠিক আছে? মানে কি করবি ইলেকট্রিক্যাল ডিজাইন বলতে কি না, ধর আমরা বাড়ির দিকে অতটা হয়তো খেয়াল করে দেখি না, কিন্তু ধর যেগুলো খুব ভালো এরিয়া, মানে ধর কলকাতার কোনো শপিং মল, বা ধর আমাদের নিজেদের বাড়ির ক্ষেত্রেও যদি বলি ইলেকট্রিক্যাল ওয়্যারিং, বা অনেক সময় বাড়ির মধ্যে যখন কানেকশন দেওয়া হয়, খেয়াল করে দেখেছিস যে রাস্তার পাশে যে পোলগুলো রয়েছে, ডিস্ট্রিবিউশন লাইন থেকে বাড়ির মেন মিটার পর্যন্ত একটা কানেকশন দিয়ে চলে যায়। তারপরেরটা হচ্ছে তোকে অন্য কোনো লোকজন ডেকে বা মিস্ত্রি ডেকে ইলেকট্রিক্যাল ওয়্যারিংটা করাতে হয়, তাই তো? এটা এটা তো খেয়াল করেছিস নাকি? এটা হচ্ছে আমাদের একদম লাইফের হ্যাঁ সঙ্গে স্যার। এক্সাম্পল। দেখবি, খেয়াল করে দেখবি যে ইলেকট্রিসিটি বোর্ড থেকে ওরা এসে কিন্তু ওই মেন মিটার পর্যন্ত কানেকশন দেয়। তারপরে মেন মিটার বা তোর বসিয়ে দিয়ে গেল, মেন মিটার বা তোর বসিয়ে দিয়ে গেল, কি বলে আমার সুইচ বসিয়ে দিয়ে গেল, ঠিক আছে? বা এমসিবি বা মেন সুইচ কোনো একটা কিছু বসিয়ে দিয়ে গেল। দেওয়ার পরে তারপরে বাড়ির ভেতরে তোকে ওয়্যারিং কিন্তু অন্য মিস্ত্রিকে দেখে করতে হয়। এই দুটো ব্যাপারই আমাদের এই সাবজেক্টে রয়েছে। ওই কি বলবো, থেকে মানে ডিস্ট্রিবিউশন লাইন থেকে বাড়ির মেন মিটার পর্যন্ত বা মেন সুইচ পর্যন্ত কানেকশনের যে কিভাবে কানেকশন করতে হয় না করতে হয়, কি স্ট্যান্ডার্ড মেনে করতে হয়, সেটাও আমাদের যে সিলেবাসে আছে, এইবারই আমরা শিখবো। ওই পার্টটা হচ্ছে অজিত স্যার পড়াবে। আর বাড়ির ভেতরে এই সাবজেক্টের মধ্যেই আছে, বাড়ির ভেতরে যে ওয়্যারিং গুলো তো আমরা কানেকশন করি, মানে মিস্ত্রিকে দেখে যে ওয়্যারিং গুলো করি, লাইট, ফ্যান, সুইচ, এসি, রেফ্রিজারেটর, ফ্রিজ, হ্যাঁ, বা টিভি, এই যে কানেকশন গুলো কি করি, সবকিছু বসাই, হ্যাঁ, সুইচ বোর্ড যেগুলো রয়েছে, এমসিবি, ডিস্ট্রিবিউশন বক্স, এই সবগুলোই হচ্ছে এই সেমে রয়েছে। আবার আমরা যেমন লাইট বসাই বিভিন্ন, দেখবি শপিং মলে এখন দেখবি, মানে আমাদের গ্রামের দিকে অত হয় না, বা অনেকে করেছে দেখবি, করেছে ফল সিলিং করার পর খুব সুন্দর করে লাইটিং করেছে। বা কলকাতা কোনো শপিং মলে দেখবি, বা তোর আমাদের কি বলবো বড় ভালো রেস্টুরেন্টে দেখবি সুন্দর করে ওদের লাইট গুলো বসানো রয়েছে, সুন্দর ডিজাইন করে, ঠিক আছে? এইটাকে, এই যে লাইট গুলো কোথায় কি বসাতে হবে না বসাতে হবে, কিভাবে বসাতে হবে, এটাও এই সাবজেক্টের মধ্যে রয়েছে। যদিও লাইটের ব্যাপারটা তোর আগে সেমেই পড়েছিস, ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং ছিল আর তোর ইউটিএইচডি ছিল, দুটোর মধ্যেই লাইটিং কিভাবে করতে হয় না করতে হয়, ডিজাইন কিভাবে করতে হয়, কোন কোন জায়গাতে লাইট বসাতে হয়, কত ওয়াটের লাইট বসাতে হয়, এ সবগুলোই তোরা শিখেছিস। স্টিল এখানে আরো একবার রয়েছে ডিজাইন, ঠিক আছে? এইবারে এখানে আরো একটা জিনিস কি রয়েছে না, এখানে হচ্ছে ধর বিভিন্ন ফ্যাক্টরিতে মোটর বসানো হয়, জানিস তো? ছোটখাটো ফ্যাক্টরি মানে মোটর বসানো হচ্ছে বিভিন্ন কাজ করার জন্য, বা তো ধর কনভেয়ার বেল্ট চালানোর জন্য। বুঝলি? শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, বিভিন্ন ধরনের মোটর বসানো হয়, হ্যাঁ। এই মোটর গুলো কিভাবে বসাতে হবে না বসাতে হবে সেটাও এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে, এখানে আমরা শিখবো, ঠিক আছে? এরপরে রয়েছে যে আমার ট্রান্সফর্মার দেখেছি, ট্রান্সফর্মার ডিজাইন কি করে করতে হয়, মানে ট্রান্সফর্মারটা ধর আমি তৈরি করবো আমার ফ্যাক্টরিতে, তাহলে আমাকে তো হুট করে মানে যে কোনো জিনিস যেভাবে ইচ্ছে খুশি কানেকশন করে দিলেই বা জুড়িয়ে দিলে তো আর ট্রান্সফর্মার তৈরি হবে না, ঠিক আছে? ডিজাইন করার সময় আমাকে ওদের ডিজাইন প্যারামিটার জানতে হয়। যেমন ধর
আমি যেমন ছবিতে একটা ট্রান্সফর্মার আঁকলাম, কিন্তু ট্রান্সফর্মার তৈরি করতে গেলে আমাকে অনেক প্যারামিটার ওদের জানতে হবে। যেমন মোটর একটা তৈরি করতে গেলে মোটর প্যারামিটার জানতে হবে। যদি জেনারেটর তৈরি করতে যাই তাহলে জেনারেটরে কি লাগবে, কত লাগবে, কেন লাগবে, এইসব জিনিসগুলোকে জানতে হবে, তাই তো? নাহলে আমি তৈরি করতেই তো পারবো না। যে কোনো জিনিস তৈরি করতে হবে, ডিজাইন করা মানে তৈরি করে ফেলি। হ্যাঁ, ডিজাইন মানে একদম ব্লু প্রিন্ট করে এঁকে একদম বুঝিয়ে তুই কি কি লাগবে না লাগবে করে দিলি। এবার ম্যানুফ্যাকচার বলতে ওইটা হচ্ছে ফ্যাক্টরি থেকে তৈরি করছে। ডিজাইনটাই হচ্ছে আসল জিনিস। এবং ম্যানুফ্যাকচারে কি প্রবলেম আসছে না আসছে, ডিজাইনের সঙ্গে ম্যানুফ্যাকচার হওয়ার পরে কি প্রবলেম আসছে না আসছে, সেগুলো হচ্ছে আমরা টেস্টিং করে সেই প্রবলেমগুলোকে আমরা সলভ করি। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা এই সাবজেক্টটাতে পড়বো, ইলেকট্রিক্যাল ডিজাইন, এস্টিমেটিং অ্যান্ড কস্টিং। ডিজাইন তো আমরা করব, করার পর তুই ধর একটা বাড়িতে একটা ডিজাইন করলি, আমার তারটা হচ্ছে এই দিক দিয়ে যাবে, একটা সুইচ বোর্ড এখানে বসবে, একটা লাইট এখানে বসবে, একটা ফ্যান এখানে বসবে। এটা তো তুই নিজের মতো করে ডিজাইন করলি, তাই তো? করে নিতে পারিস তো ইচ্ছে খুশি মতো। বিভিন্ন জন বিভিন্ন জায়গাতে লাইট বসায়, এটাও বাড়িতে দেখেছিস, ফ্যানও বসায় বিভিন্ন জায়গাতে। এই যে বিভিন্ন জায়গাতে বসাবি, কিভাবে কি তুই ফ্যান লাইট গুলো কোন কোন জায়গাতে বসাবি, সুইচ বোর্ডটা কোন কোন জায়গাতে রাখবি, হ্যাঁ? বা আরো যদি তোদের ধর ধর এসিটা এখানে রাখবি, এসিটা অমুক জায়গাতে রাখবি বলে তার কাছে একটা সুইচ বোর্ড লাগাতে হয়, তাই তো? খেয়াল করিস। আবার টিভিটা যেখানে বসাস সেইখানে একটা সুইচ বোর্ডও তোকে করতে হয়। তাহলে এটা হলো ডিজাইন, যে আমি কোন কোন জায়গাতে বসিয়েছি তার এগেনস্টে যেখানে আমি বসাবো সেখানে আমার সেই ধরনের মানে লাইট লাগবে, বা ফ্যান লাগবে, বা প্লাগ পয়েন্ট লাগবে, বা সুইচ বোর্ড লাগবে, আমাকে সেভাবে বসাতে হয়। এই যে ব্যাপারটা, কোন কোন জায়গাতে বসাবি, কতটা উঁচুতে বসাবি, তুই কনসিল ওয়্যারিং করে নিয়ে যাবি না পিভিসি ওয়্যারিং করে নিয়ে যাবি, না তো কেসিং করে নিয়ে যাবি, হ্যাঁ? এইগুলো হচ্ছে তোকে বলা হয় ডিজাইন। বা সুইচ বোর্ডটা কি টাইপের নিবি, কতটা বসাবি, কতটা মানে কিভাবে বসাবি, কতগুলো সুইচ রাখবি না রাখবি, হ্যাঁ, প্লাগ পয়েন্ট কতগুলো রাখবি না রাখবি, এইগুলোকে বলা হচ্ছে কি ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন। ডিজাইন তো করে ফেললি, করার পরে কি বলবে বাড়িতে যে এইটা কর, ধর তুই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাস করেছিস, বাড়িতে তুই করবি, তখন তোকে বললো, তুই বললিস যে বাড়িতে বলবি বাবা আমি এটা নিজে করতে পারবো, বলতেই পারিস। পারবি তো, পারা তো উচিত তোর এখন, বুঝেছিস? তোদের কিন্তু এখন পারা উচিত। ওই যারা হাতে কলমে তোর বাড়িতে এসে কাজ করে দেয় তার তুলনায় তোদের কাছে কিন্তু ডিগ্রি রয়েছে, তোদের কিন্তু এটা পারা উচিত, ওদেরকে একদমই ডাকা উচিত নয় কিন্তু। কে কে রয়েছিস আমি বলছি, কে কে আছিস বল। শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। করবি তো এবারে, নিজের বাড়িগুলো এবারে করবি তো? হ্যাঁ স্যার। তোর কাছে ডিগ্রি আছে আর তোকে আমি তো শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়, তা পারবি না কেন? একদমই ডাকবি না এখন থেকে আর, সব কিছুই নিজে করবি। এবারে তাহলে আমাদেরকে কি করতে হবে না, এরপরে তোকে কি বলবে, ডিজাইন করলি যে বাবা এত কিছু লাগবে, এই লাগবে, সেই লাগবে বলে দিলি, বলার পর তোকে বলবে না এস্টিমেট কর কত টাকা খরচ হবে। এটা তো বলবে, বলবে কি বলবে না বল? স্যার বলবে। বলবে। তাহলে তোকে এস্টিমেটও করতে হবে। তুই এবারে দেখলি যে ৪টে ফ্যান লাগবে, ৬টা ধর 20 ওয়াটের তোর এলইডি টিউব লাগালি, 9 ওয়াটের এতগুলো লাগালি। তুই দেখলি যে অমুক জায়গাতে একটা সুইচ বোর্ড হবে, সেখানে আমাকে সেখান থেকে আমাকে ৫টা কি ৬টা কানেকশন দিতে হবে। তার মানে দেখলি যে দুটো হচ্ছে 3 পয়েন্ট হচ্ছে প্লাগ পয়েন্ট থাকবে, তার এগেইনস্ট একটা দুটো সুইচ থাকবে। আর ওই ওই সুইচ বোর্ড থেকে আমার কি বলবো, যে ৩টে লাইট, দুটো ফ্যানের কন্ট্রোল থাকবে, ঠিক আছে, একটা ইন্ডিকেটর থাকবে, একটা ফিউজ থাকবে। এই জিনিসগুলো তো থাকবে তো? এটা তো নরমালি যে তোর ৩টে লাইট আছে মানে ৩টে লাইটকে অন অফ করতে হবে, তার মানে ৩টে সুইচ থাকবে। আচ্ছা, দুটো ফ্যান দিয়েছিস কোনো একটা রুমে, তার মানে দুটো ফ্যানকে অন অফ করতে হবে, সুইচ থাকবে। যদি তুই রেগুলেটর বসাস তাহলে মানে রেগুলেটর আমি বলে দিচ্ছি, তুই মানে রেগুলেটর ইটসেলফ একটা সুইচ, রেগুলেটর সুইচ একটা অন অফও করতে পারে, অ্যাজ ওয়েল ওটা হচ্ছে তোর স্পিড কন্ট্রোলও করতে পারে, ঠিক আছে? আবার তুই এটাও করতে পারিস, একটা সুইচ দিয়ে একদম অন অফ করে দিলি, তারপর রেগুলেটর দিয়ে অন অফ অ্যান্ড কন্ট্রোল করতে পারিস। তুই যেভাবে মনে করবি সেভাবে করবি, কোনো অসুবিধা নেই। রেগুলেটর দিয়ে যে শুধু মনে করিস যে রেগুলেটর দিয়ে আমি অন অফ অ্যান্ড কন্ট্রোল করবো, সেটাও করে দিতে পারিস। এটা তুই যা যেভাবে ভাববি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে তুই দেখলি যে আমার দুটো রেগুলেটর বসবে ফ্যানের জন্য, একটা ইন্ডিকেটর রাখতে হবে যে বোর্ডে পাওয়ার আছে কি নেই সেটা জানতে হবে, একটা তোকে ফিউজ রাখতে হবে, কোনো কারণে যদি শর্ট সার্কিট হয় তাহলে বোর্ডের ফিউজটা পুড়ে যাবে, ঠিক আছে, লো হয়ে যাবে। তাহলে এত কিছুর পরে তুই দেখলি যে হ্যাঁ আমার দেখা গেল ৫টা ২ ৭টা
ঠিক আছে, আর দুটো 3 পয়েন্ট প্লাগ পয়েন্ট থাকবে। 3 পয়েন্ট প্লাগ পয়েন্ট যদি তুই রাখিস, তাহলে তোকে দুটো সুইচ রাখতে হবে, তাকে অন অফ করতে হবে তো প্লাগ পয়েন্ট দুটোকে। তাহলে এই করে তো দেখা গেল আমার টোটাল 10খানা বসবে। তাহলে 10খানা তুই একটা বাজারে গিয়ে জিজ্ঞেস করলি, বিভিন্ন কোম্পানির সুইচ রয়েছে, বিভিন্ন কোম্পানির প্লাগ পয়েন্ট রয়েছে, তুই এবারে দেখলি যে কোনটা নিবি। হ্যাঁ, সুইচগুলো 25 টাকা নিবি, না 30 টাকা নিবি, না 40 টাকা নিবি, না 50 টাকা নিবি, তোর যেরকম রয়েছে। তাহলে এইরকম দু তিনটে, হ্যাঁ বল। স্যার বলছি এই যে ডিস্ট্রিবিউশন বক্স আমরা এই সাবজেক্টে পড়ছি, তা এই ডিস্ট্রিবিউশন বক্সটা তো যে অনেক বাড়িতেই লাগানো দেখি না, মানে কেন? আচ্ছা, এটা আমি যদিও বলে তাদের দিচ্ছি, বাড়ির লোড এক অনেক মিনিট। বেশি। হ্যাঁ হ্যাঁ রোহন, এটা আমি বলে দিচ্ছি, আমি এটা বলে নিই, মানে এই সাবজেক্টটার সম্বন্ধে বলে নিই। তাহলে আমাকে এস্টিমেট করতে হবে, মানে আমি তো কানেকশন করবো ঠিক আছে, এবার তুই দেখলি যে ক্লাসিকটা তো কত ফুটের কিনতে হবে, যদি কনসিলারিং থাকে তো অসুবিধা নেই, ওটা ও যে ঢালাইয়ের সময় বা ইটের গাঁথুনির সময় মানে বাড়ি তৈরি করার সময় হয়ে আছে, তখনও তোকে একটা বাজেট দিতে হয়, তুই মানে কনসিলারিংটা কিভাবে আসবে, কত ফুট আসবে, কোন দিক দিয়ে আসবে, হিসেব করলে ফুট পেয়ে যাবে। প্লাস মাইনাস তো 20 to 30% তোকে এটার জন্য রাখা, কি বলে তোর, ওয়েস্টের জন্য রাখা হয়, ঠিক আছে। কিন্তু আমরা এখানে কি করি, না দেখ, বেসিক্যালি আমরা এস্টিমেট করে নিলাম কত কি লাগবে, মানে মেটেরিয়াল এস্টিমেট করে নিলাম কত ফুট লাগবে, ওয়্যার কত ফুটের লাগবে, কতগুলো প্লাগ পয়েন্ট, সুইচ, সবকিছু কত কিছু লাগবে। এই কি হলো বলতে কি, কার মাইক্রোফোন বা কোনো কিছু ভাইব্রেট হচ্ছে একসঙ্গে, ইকোয়িং হচ্ছে একসঙ্গে, আছে কি কোনো কিছু? ঠিক আছে, আমি প্রেজেন্টেশনটা অন করছি একটু পরে। তাহলে এটা, তাহলে এটা গেল আমাকে এস্টিমেট করতে হবে, মানে কতগুলো কি কি জিনিস কতগুলো করে লাগবে, এটা এস্টিমেট করলে এস্টিমেটের এগেইনস্টে বাজারে গিয়ে দু তিনটে ধরনের টাইপের জিনিসের দাম বুঝে এলি, দিয়ে একটা হিসেব করে নিলি যে এটা দিয়ে যদি আমি করি তাহলে এস্টিমেট করলে এত খরচ হবে, এটা দিয়ে করলে এত হবে, এটা দিয়ে করলে এত হবে। এবারে আমাদের প্রবলেমটা কোথায় কি হচ্ছে, স্যার এত কিছু কেন করব, না বাড়িতে যখন তুই খরচ করছিস, বাড়ির জন্য যখন কোনো কিছু মানে ওয়্যারিং বল বা যে কোনো জিনিস, তুই লাইট ফ্যান কোনো কিছু লাগা। হ্যালো, কার থেকে নয়েজ আসছে বল দেখি, আমার থেকে কি, এই কারোর থেকে একটা নয়েজ আসছে, দেখ তো কার থেকে আসছে, কার মাইকটা অন আছে। অলোকেশ মাইতি। অলোকেশ মাইতি, অলোকেশ মাইকটা অফ কর। এবারে এবারে কি হয়, না জিনিসটা তাহলে আমি এগুলো এস্টিমেট করে বাজারে গিয়ে দু তিনটে টাইপের জিনিসের ধরনের জিনিসের দাম নিলাম, নিয়ে এসে আমি বাড়িতে বলতে পারলাম দেখো এই কোম্পানির মেটেরিয়াল নিলে এত পড়বে, এইটা নিলে এত পড়বে, এইটা নিলে এত পড়বে। এবারে বাড়ির কিরকম কি খরচ করতে পারবে সেটা অনুযায়ী বাজেট তৈরি করা হয়। এবারে তুই বলবি স্যার এত কিছু কেন, জিজ্ঞেস করবো একদম তার ফার কিনে নিয়ে এসে তো আমি কানেকশন করে দেবো, এত কিছু হিসাব নিকেশ করতে হবে, মাপতে হবে, হ্যাঁ অবভিয়াসলি মাপতে হবে, কেন না, যেহেতু আমরা বাড়ির ক্ষেত্রে আমরা কানেকশনটা করি, সেই জন্য 5 কয়েল তার লাগলে 5 কয়েলে নিয়ে চলে আসি। তোকে যখন কোম্পানিতে বসিয়ে দেবো, চাকরি দেওয়া হবে তোকে, তখন কোম্পানিকে এক্সাক্ট বলতে হবে, কারণ কোম্পানি এ ধরনের 1 কোটি বাড়িতে কাজ করবে। বা ধর তুই ধর বাড়িতে একটা লাইট নিয়ে এলি, ঠিক আছে, এত ওয়াট হিসেব করে এত ওয়াটের লাইট নিয়ে এলে আমার 5টা কি 10টা হলে চলে গেল, তোর বাড়িতে লাইট নিয়ে কিনে নিয়ে এলি। এবারে কোম্পানি যখন কি বলবো, ধর 50,000 কি 1 লাখ ওই লাইটটাকে আমাকে সাপ্লাই দেবে, তখন কোম্পানিকে একদম জাস্ট একদম মানে কি বলবো, অ্যাকর্ডিং টু স্পেসিফিকেশনস ওকে জানতে হবে। কোম্পানি যখন দেবে যে কত ফুটের কত কি লাগবে সাপ্লাই যখন দেবে, তাহলে আমরা যখন কোম্পানিতে কাজ করব তখন কিন্তু আমাদের ওই, হ্যাঁ মানে 1 কয়েল তার নিয়ে যাই, আর যদি অভাব পড়ে যায় তাহলে আবার এসে তোমার কাছ থেকে নিয়ে যাব, আর যদি অভাব না পড়ে বেশি হয়ে যায় তাহলে খানিকটা এখন 50 ফুট বাড়িতে রেখে দেবো। এটা বাড়ির ক্ষেত্রে চলে, কিন্তু কোনো জায়গাতে কোম্পানির ক্ষেত্রে এটা চলবে না। এক্সাক্ট ফিগার মানে 50 ফিট, মানে 50 ফিট যদি 6 ইঞ্চি মানে 50 ফিট 6 ইঞ্চি, যে আমার 2 ফুট বেশি হয়ে গেছে, 4 ফুট বেশি হয়ে গেছে, তুই ভাব এবং 10 লাখ কাস্টমার হলে 2 ফুট করে বেশি হলে কত ফুটের তার বেশি হবে, কত টাকা ওয়েস্টেজ হবে ওদের, তাই তো। যখন কোম্পানি টেন্ডার দিয়ে যায়, এই ধর বড় বড় ফ্ল্যাটগুলো যেগুলো হচ্ছে কলকাতায়, এগুলো তো কোনো না কোনো কোম্পানিকে টেন্ডার দিয়ে দিয়েছে এতে কি বলে তোর ইলেকট্রিফাই করার জন্য, মানে ইলেকট্রিসিটির কানেকশন দেওয়ার জন্য, ঠিক আছে। এবারে ওরা যদি বলে পার ফ্ল্যাটে ধর 2 BHK ফ্ল্যাটে
যদি দেখে যে 100 ফুট করে তার নষ্ট করছে, তাহলে ওরা কত ফুটের তার নষ্ট করবে, কোম্পানির কতটা ওয়েস্টেজ হবে। সেখানে যখন ইঞ্জিনিয়ার এসে ইন্সপেকশন করবে, হ্যাঁ, কারণ ইন্সপেকশন করলে তো ধরতে পারবো না আমি সহজেই, কারণ ওয়্যারিং অলরেডি হয়ে গেছে। তাহলে সেই জন্য আমাকে প্রথমেই আমাকে এস্টিমেট করে দেখাতে হয় কত ফুটের ওয়াল আছে, মানে ডিজাইন করে দেখাতে হয়, ওই ওয়্যারিং পার্টটা ওইটা স্যার করছে দেখতে পাচ্ছি, এরকম করে করতে হয়। সেম কেসের ক্ষেত্রে যখন আমরা আমরা এখানে যাব ট্রান্সফার ডিজাইনের ক্ষেত্রে যাব, তখন ট্রান্সফারের ক্ষেত্রে একই ভ্যালু জানতে হবে। কারণ দেখ, আমরা ট্রান্সফারের বিভিন্ন ধরনের হয় দেখেছিস, 1 কেভি হয়, 5 কেভি হয়, 10 কেভি হয়, 25 কেভিএ হয়, এরকম করে 100 কেভিএ হয়, তাই তো? তাহলে প্রত্যেক ট্রান্সফর্মার একই ট্রান্সফর্মার নয়, প্রত্যেক ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা ভাবে কোড লাগবে, ওয়্যান্ডিং লাগবে, এইচ এন্ড এভরিথিং লাগবে ট্রান্সফর্মার তৈরি করতে গেলে যেগুলো লাগে। তাহলে ওখানে যখন একটা কোম্পানি, ধর আমি একটা ট্রান্সফর্মার তৈরি করছি, দেখা গেল একটা 1 কেভি ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমার দেখা গেছে কত, ধর আমি ধরে নিলাম 2 কেজি, ধরা হয় এটা 2 কেজি হচ্ছে তুই এর লাগবে, কি বলবো, কপার ওয়্যার লাগবে, ঠিক আছে। এবারে ধর তুই কি করলি, এটা বাড়ির জন্য তো 2 কেজির বদলে 2 কেজি 50 গ্রাম হলেও কি 100 গ্রাম হলেও হয়ে যায়। ঠিক আছে, বেশি হয়ে গেছে ওইটুকু দিয়ে দিই, কি এরকম থাক করে থাক এরকম করে দিই। এবারে ভাব যে কোম্পানিটা এই 1 কেভি ট্রান্সফার বানাচ্ছে, ধর সে মাসে 10,000 করে বানাচ্ছে, ঠিক আছে। তাহলে বছরের শেষে 1,20,000 ট্রান্সফার বানাবে 1 কেভি ট্রান্সফর্মার। তার ভাব, তার কাছে 50 গ্রাম করে যদি বেশি হয়ে যায়, কত কেজি কপার হবে? প্রচুর, ঠিক আছে। 1 কেজি কপারের দাম হচ্ছে তো 600 টাকা করে প্রায় এই মুহূর্তে, বা বেড়ে গেছে। তাহলে তুই ভাব কত টাকা লোকসান হবে তোর, প্রচুর টাকা লোকসান হবে, 1 লাখ 2 লাখ টাকা অন্তত লোকসান হবে হিসেব করে গেলে। তাহলে তুই কি চাইবি বছরের শেষে আমি শুধু ওয়েস্টেজই হয়ে গেছে 1 লাখ 2 লাখ টাকা? তুই যখন নিজের বাড়ির জন্য 1 পিস কিনে 50 গ্রাম বেশি হয়ে যাচ্ছে, তখন তোর গায়ে লাগছে না। তখন 50 গ্রামে যদি আমি ধরে নিই 60 টাকা হয়, 50 গ্রামে 30 টাকা। কিন্তু ওই 50 গ্রাম যখন আমি হিউজ বাল্ক অ্যামাউন্টে প্রডিউস করবো, কোনো একটা কোম্পানি প্রডিউস করছে 10,000 করে ট্রান্সফার মান্থলি, তাহলে ধার 10,000 ইন্টু 30 বলে কত হচ্ছে, 3 লাখ টাকা নষ্ট হচ্ছে মান্থলি, 3 লাখ টাকা নষ্ট হয়ে যাবে। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। তাহলে বুঝতে পারলি, মানে বাড়ির ক্ষেত্রে আমরা বলি না ও 2 টাকার জিনিস, আচ্ছা ঠিক আছে পড়ে থাক, তুই এক কোন একটা সিঙ্গেল পারপাসে 2 টাকা বলে তুই বুঝতে পারলি না। যখন তোর কাছে এটা 1 লাখ তৈরি করবি, তখন 2 টাকা ইন্টু 1 লাখ কত হলো, 2 লাখ। তখন একটা বলবি হ্যাঁ আমার 2 লাখ টাকা নষ্ট হয়ে গেছে 1 বছরে, তখন তুই অবাক হয়ে যাবি। তখন তুই, এই কারণে প্রপার এস্টিমেশন দরকার হয়, প্রপার কস্টিং করার দরকার হয়। এই সাবজেক্টটার ইম্পর্টেন্স হচ্ছে এখানে, যে আমরা বাড়ির ক্ষেত্রে যখন করি ক্যাজুয়ালি করি, 2 টাকা নষ্ট হলে কি আমি তোকে একটা নর্মাল হিসেব দিয়ে দিবি, তুই 2 কেজি একটা ট্রান্সফার 1 কেজি 1 কেভি তৈরি করতে গিয়ে আমার 2 কেজি, মানে 2 কেজি আমার এ লাগে, ধরে নিলাম আমরা কপার ওয়্যার লাগবে, মানে ওয়াইন্ডিং করানোর জন্য কপার ওয়্যার লাগবে 2 কেজি। 50 গ্রাম বেশি হলে তোর কিছু যায় আসে না, 50 গ্রাম তুই ফেলে উঠতে পারিস, বেশি হয়ে গেছে পড়ে থাক, পড়তে পড়তে বাড়িতে পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে গেল। তুই ভাব যে কোম্পানিটা মান্থলি 10,000 তৈরি করছে, বছরে 1,20,000 তৈরি করছে, তাহলে 50 গ্রাম কপারের দাম কত, 600 টাকা করে কেজি হলে 100 গ্রামের দাম 60 টাকা, 50 গ্রামের দাম 30 টাকা। যে কোম্পানিটা মান্থলি, মানে বছরে 1 লাখ ট্রান্সফার তৈরি করছে, তার কাছে 1 লাখ ইন্টু 30 লাখ টাকা নষ্ট, ঠিক আছে। যে কারণে আমরা একদম প্রপার ভাবে আমরা ডিজাইন করব, এস্টিমেশন করব, কস্টিং করব। এই সাবজেক্টটা ইম্পর্টেন্স হচ্ছে এখানে। আর কি করে করতে হয় আমরা সেই জিনিসগুলোকে জানবো বা শিখবো। আচ্ছা, আমরা এখানে দেখেছি এই সিলেবাসে, দেখ তোরা তো আগের দিন ছিলিস না, এই যে আমরা রুলস, যে আমরা কিভাবে ডিজাইন তো করতে গেলে আমাকে বলে দিতে হয়। যেমন আমরা আগের সেমে লাইটিং ডিজাইন করছিলাম, তোকে বলে দেওয়া ছিল না একটা রুমে কত আলো দরকার, না 300 লাক্স, কি 100 লাক্স, কি 500 লাক্স, কি 50 লাক্স, এটা বলে দিয়েছিল যে এত অ্যামাউন্টের আলো দরকার, এটা কিন্তু বলে দিয়েছিল। সেই যে অনুযায়ী, সেইভাবে যে কিছু রুলস অনুযায়ী, তখন আমরা ইকুয়েশন লাগিয়ে রুলস অনুযায়ী আমরা কি করছিলাম না, ওখানে ডিজাইন করছিলাম, কতগুলো করে কতগুলো লাইট কোন কোন পজিশনে লাগাতে হবে সেটা আমরা পেয়ে যাচ্ছিলাম, কত ওয়াটের লাইট কোন কোন পজিশনে বসবে সেটা পেয়ে যাচ্ছিলাম, বের করছিলাম। এখানে যখন আমরা এই ডিফারেন্ট টাইপের এইগুলো করবো, মানে ধর কি বলবো, এই সার্ভিস কানেকশন, যেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন লাইন থেকে আমাদের বাড়ি পর্যন্ত মেন মিটার পর্যন্ত এসছে, বা মেন সুইচ পর্যন্ত কানেকশনটা এসছে, সেটা করার সময়, বা আমাদের বাড়িতে ইলেকট্রিক্যাল মানে ওয়্যারিং করার সময়, বা আমাদের ক্ষেত্রে লাইট বসানোর সময়,
হ্যাঁ, লাইটটা আগেই করে নিয়েছিস, লাইটের বিভিন্ন টাইপের সুন্দর করে বাড়িটাকে বা একটা রুমকে সুন্দর করে আমি সাজিয়ে সুন্দর লাইট দিয়ে একটা করেছি সেটা করার সময়, বা ধর আমি একটা মোটর একটা ইনস্টলেশন করবো বা মোটর একটা ডিজাইন তৈরি করবো আর মোটর একটা ইনস্টলেশন করবো, কোনখানে বসাবো, কেন বসাবো, কিভাবে বসাবো, হুটহাট করে বসিয়ে দেওয়া যায় না। মোটর কি তুই এখন এখন পুকুরের মাঝখানে বসাতে পারবি? বল, কেউ মোটর পুকুরের মাঝখানে বসায় বা জমির মাঝখানে বসায়? বসায় না নিশ্চয়ই। বাড়ির মধ্যে বসায়। কোন জায়গায় বসায়? যে দিকটা হচ্ছে জানলার কাছাকাছি, জানলা থেকে একটু দূরে বসায়, হাওয়া বাতাসও যেমন খেলবে তেমন ময়শ্চারাইজারও ঢুকবে না। অনেকগুলো কথা ভেবে করা হয়, আমরা কিন্তু ক্যাজুয়ালি করি, কিন্তু আমরা চিন্তা করি না যে আমি কেন একদম মোটরটাকে একদম জানলার গায়ে করে বসালাম না, কেন একটু দূরে বসালাম, আবার যে দিকটাতে একদম জানলা জানলা নেই সেই দিকটাতে কেন বসালাম না। এই জিনিসগুলোকে তোকে কিন্তু খেয়াল করতে হবে, তোরা কিন্তু এইগুলো ডিজাইন করার সময় করিস কিন্তু, অথচ ভাবিস না যে কেন আমি করলাম, কেন আমি একদম একদম এই কোণে বসালে কি হতো, বা জানলার একদম গোড়াতে বসালে কি হতো, কেন জানলা থেকে 1-1.5 হাত ছেড়ে আমি বসালাম, 2 to 3 ফুট ছেড়ে আমি কেন বসাচ্ছি। এগুলো হচ্ছে ভাববার বিষয় আছে, প্রত্যেকটা পেছনে কজ রয়েছে, ভাববার বিষয় বলতে প্রত্যেকটা পেছনে কারণ রয়েছে। ঠিক আছে, বা আমি বাইরে বসালাম কেন, ফাঁকা মাঠের মাঝখানে বসিয়ে দিলাম না কেন মোটরটাকে। হ্যাঁ, প্রত্যেকটার পেছনে কারণ রয়েছে। তাহলে এগুলো, এই যে কোথায় বসাবো না বসাবো, কিভাবে বসাবো না বসাবো, এগুলো হচ্ছে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস 1956, 1956 সালে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি বোর্ড কিছু রুলস করেছিল, সেই রুলস অনুযায়ী আমরা এগুলোকে কানেকশনকে করি। এর মধ্যে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস এর মধ্যে দেখতে পাচ্ছি সবাই শেয়ারিংটা, হ্যাঁ স্যার। এর মধ্যে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস এর মধ্যে আমরা কি করেছি না, আমরা কিছু রুলস আমাদের ইনক্লুডেড রয়েছে, যেমন রুল নাম্বার 28, রুল নাম্বার 30, 31, 46, 47, 54, 55, 56, তারপর 77, 79, 87, 88, এতগুলো রুলস রয়েছে। এই রুলস এর মধ্যে কি বলেছে না, এই মানে গাইডলাইন্স, রুলস বলতে এখানে গাইডলাইন্স, এই গাইডলাইন গুলো বলা আছে। মানে ধর কি করব না, আমাদের কনজিউমারদের কারেন্ট দিতে হলে কত ভোল্টেজে দিতে হবে। আচ্ছা, আমরা যেমন 230 ভোল্ট 50 হার্টজে আমাদেরকে সাপ্লাই দিতে হবে। আবার যদি ভোল্টেজ ফ্লাকচুয়েশন শর্ট, মানে যেটাকে আমরা টলারেন্স বলি বা যেটাকে আমরা বলি ভোল্টেজ রেগুলেশন, সেটা কত হতে হবে না, 6% এর প্লাস মাইনাস 6% বেশি হওয়া উচিত নয় কত লো ভোল্টেজের জন্য। ঠিক আছে, মিডিয়াম ভোল্টেজের জন্য 6 to 10%, আর এক্সট্রা হাই ভোল্টেজের জন্য 10 to 12% বেশি হওয়া উচিতই নয়। এই রুলস রেগুলেশন গুলো হচ্ছে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি বোর্ড করে গেছে। মানে কাদের জন্য করে গেছে, যারা সাপ্লাই দেবে, মানে আমাদেরকে সাপ্লাই দিচ্ছে এসিডিসিএল, মানে এসিডিসিএল কে এই রুলসটা মেনে আমাদেরকে সাপ্লাই করতে হবে, মানে এই স্ট্যান্ডার্ডটা মেনে বেসিক্যালি, মানে বলবো এই স্ট্যান্ডার্ডটা মেনে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি একে আমাদেরকে এই সাপ্লাইটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে বলি, এরপরে রয়েছে যে আমাদের ধর এই যে ওভারহেড ট্রান্সমিশন লাইনগুলো, ডিস্ট্রিবিউশন লাইনগুলো বা ট্রান্সমিশন লাইনগুলো বলিস, এগুলোকে দেখবি একটা মানে যে এই যে আরসিসি পোলগুলো যে রয়েছে, মানে কংক্রিট পোল, রাস্তা আমাদের পাড়ার ভেতর দিয়ে গেছে পোলগুলো, যে একটা পার্টিকুলার হাইট আছে, খুব বেশিও না, ওর থেকে আমি আরো বেশি উঁচু করতে পারতাম বা ওর থেকে নিচুও তো করতে পারতাম। তাহলে এই যে পোলের হাইট কত হবে, বা অ্যাকচুয়ালি ওই ওয়্যারগুলো, মানে আমাদের ডিস্ট্রিবিউশন লাইনের যে ওয়্যারগুলো গেছে, ওই ওয়্যারগুলো বেসিক্যালি আমাদের গ্রাউন্ড লেভেল থেকে কতটা উঁচুতে থাকবে, এইগুলো হচ্ছে ইন্ডিয়া ইলেকট্রিসিটি বোর্ড বলে গেছে। প্রত্যেকটা জিনিস আমি আগের দিন পড়িয়েছি, আজকে ট্রান্সফরমার ডিজাইনে বলবো, এগুলো একটু দেখে নিবি, এগুলোকে বোঝানোর মতো কিছু নেই। মানে ধর ওভারের ট্রান্সমিশন লাইন আমাকে 5.8 মিটার অ্যাভাব থাকতে হবে, 5.8 মিটার মানে প্রায় 19 ফুট, 19 ফিট মতো উঁচুতে আছে, যে কারণে ওই পোলটাকে ওইভাবে ডিজাইন করা হয়েছে, কতটা ভেতরে যাবে কতটা এ করবে, যে 19 ফিট মতো উপরে দেখবি ওই ওয়্যারগুলোকে গেছে, 20 ফুট মতো উঁচু দিয়ে গেছে। ঠিক আছে, ওই অনুযায়ী পোলগুলোকে বানানো হয়েছে। এবারে যারা তৈরি করতে আসে বা মাটির ভেতরে যারা মাউন্ট করে, তারা তো অ্যাকচুয়ালি একদম মানে ফিতে নিয়ে যায় না, তবে ওদের একটা দাগ দেওয়া থাকে নিচে যে এতটাই মাটির ভেতরে যাবে ওই পোলগুলো পুরাতে, ওই অনুযায়ী ডিজাইন করা আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি চলে যাব, আমি এখন যে চ্যাপ্টারটা পড়াচ্ছি গতকাল শুরু করেছি, পরশুদিন, সেটা হচ্ছে ইউনিট 7 দেখ, ডিজাইন অফ ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার। তাহলে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার আপ টু 1 কেভিএ, 1 কেভিএ পর্যন্ত আমরা ডিজাইন কিভাবে কি করতে হয় না করতে, কোড ডিজাইন রয়েছে, সিলেকশন অফ স্ট্যাম্পিং, ওয়াইন্ডিং ডিজাইন, উইন্ডো,
এরিয়া ক্যালকুলেশন, এখানে হচ্ছে নিউমেরিক্যাল রয়েছে, আমাকে ট্রান্সফরমারটা ডিজাইন করতে হবে, দিয়ে কি কি ডিজাইন প্যারামিটার রয়েছে, কি কি জানতে হবে সেগুলো আমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ট্রান্সফরমার ডিজাইন করতে গিয়ে আগে দিয়ে আমি কতগুলো জিনিস পড়েছিলাম। সবাই দেখতে পাচ্ছিস? আমার শেয়ারিং অফ হয়ে গেলে বলবি। হ্যালো, হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার দেখতে আচ্ছা পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা দেখ, আমি 1 সেকেন্ড একটু ইয়ে করছি। ঠিক আছে, 1 সেকেন্ড বাদে আমি কথা বলতে শুরু করছি। শেয়ারিং অন হয়ে আছে, 1 সেকেন্ড একটু হোল্ড কর। হ্যালো। হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখ, আমার যে ট্রান্সফর্মারটা দেখেছিলাম, সবাই শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখানে যে আমরা আগের দিন যারা ছিলিস, আবার একবার আমি রিক্যাপচুলেট করে দিচ্ছি। ঠিক আছে, ট্রান্সফর্মারটা আমাদের কিন্তু দেখতে হয় এরকম। ঠিক আছে, বাঁ দিকে রয়েছে কোর টাইপ ট্রান্সফর্মার, আর ডান দিকে রয়েছে আমাদের সেল টাইপ ট্রান্সফর্মার। ঠিক আছে, আচ্ছা, কোর টাইপ সেল টাইপটা হয় কিসের উপরে? ওয়াইন্ডিং এর কানেকশন উপরে, কানেকশন অ্যাকচুয়ালি বলবো না, ওয়াইন্ডিং এর ডিজাইনের উপরে। কোর টাইপের ক্ষেত্রে কি থাকে না, ট্রান্সফারের ক্ষেত্রে আমরা জানি কি হয়, স্টেপ আপ হবে না স্টেপ ডাউন হবে, যে কোনো একটা হবে। ঠিক আছে, তাহলে ট্রান্সফারের ক্ষেত্রে তাহলে দুটো ওয়াইন্ডিং থাকবে। স্টেপ আপ হলে মানে একটি স্টেপ আপ স্টেপ ডাউন যাই হোক না কেন, একটা লো ভোল্টেজ ওয়াইন্ডিং থাকবে, একটা হাই ভোল্টেজ ওয়াইন্ডিং থাকবে। ঠিক আছে, তাহলে কোর টাইপের ট্রান্সফারের ক্ষেত্রে কি হয় না, কোর যেটা লোহার কোর তৈরি করা হয়, ম্যাগনেটিক কোর যেটা তৈরি হয়, কোরের উপরে কি থাকে না, লো ভোল্টেজ ওয়াইন্ডিংটা থাকে কোর টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে। এবার লো ভোল্টেজ ওয়াইন্ডিংটার ওপরে কি থাকে না, ইনসুলেট করে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং থাকে। এটা হচ্ছে কোর টাইপ ট্রান্সফর্মার, যেটা বাঁ দিকে রয়েছে দেখো, এলভি ওয়াইন্ডিং লেখা আছে, এলভি ডাব্লিউ মানে এলভি লো ভোল্টেজ ওয়াইন্ডিং, তারপর রয়েছে এইচভি ওয়াইন্ডিং হাই ভোল্টেজ ওয়াইন্ডিং রয়েছে। এবারে সেল টাইপ ট্রান্সফর্মারটা একটু আলাদা, এখানে একটু ঠিক করে দেখাতে পারিনি, ভুল করে দেখিয়েছে। সেল টাইপে কি থাকে না, এখানে আমি দেখাতে পারছি না একে। সেল টাইপের ক্ষেত্রে কি থাকে না, সেল টাইপটা দেখে নিবি, খানিকটা ধরে পোর্শন, যেমন পুরোটা এলভি, পুরো যেমন কোর টাইপের ক্ষেত্রে রয়েছে, পুরো পুরো যে লেগটা রয়েছে ট্রান্সফারের, ওই যে যেটার উপরে আছে সেটাকে কি বলা হয়, লেগ বলা হয় তো, বা লিম্ব বলা হয়, লেগ। পায়ের উপরে, পুরো পায়ের উপরে লেগটার উপরে লো ভোল্টেজ পুরোটা জুড়েই রয়েছে, তারপর লো ভোল্টেজের উপরে পুরোটা জুড়ে হচ্ছে হাই ভোল্টেজ রয়েছে। কিন্তু আমার কি হয়, সেল টাইপের ক্ষেত্রে কি হয় না, যদি আমি লেগটাকে ধরে নিই পুরোটা, তাহলে লেগটার প্রথম কিছুটা পোর্শন লো ভোল্টেজ, তারপরে কিছুটা পোর্শন আবার হাই ভোল্টেজ, তারপরে কিছুটা পোর্শন লো ভোল্টেজ,
তারপরে কিছুটা পোর্শন হাই ভোল্টেজ, তারপরে কিছুটা পোর্শন লো ভোল্টেজ, তারপরে হাই ভোল্টেজ, তারপরে লো ভোল্টেজ। মানে দুটো এন্ডের দিকে যদি আমি একটা পা ধরে নিই, পা থেকে হাঁটু ধরে নিই, মানে লেগটাকে, ট্রান্সপারেন্ট লেগটাকে আমি ধরে নিলাম আমাদের হিউম্যান এদের জন্য, মানে হিউম্যান বিং এর জন্য যদি আমি কম্পেয়ার করে নিই, মানে ট্রান্সপারেন্ট লেগ বা লিম বলা হয়, যদি লেগটাকে আমি ধরে নিই আমাদের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত, তাহলে একদম সেল টাইপের ক্ষেত্রে কি থাকে না, কোর টাইপের ক্ষেত্রে কি থাকে না, এই এতের উপরে মানে পা থেকে গোড়ালির উপরে যে মানে কি বলবো, গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত যে পাটা, তার উপরেই পুরোপুরি লো ভোল্টেজ ওয়ার্নিং পুরোটা থাকে। লো ভোল্টেজ যখন হয়ে গেল পুরোটার উপরে, এবারে পুরোটার উপরে এবার হাই ভোল্টেজ থাকে। এটা হচ্ছে কোর টাইপের ক্ষেত্রে। সেল টাইপের ক্ষেত্রে কি থাকবে না, একদম গোড়ালির দিকটা থাকবে এলভি, তারপরে খানিকটা উপরে থাকবে এইচভি, আবার এলভি সাইড, আবার এইচভি সাইড, আবার এলভি সাইড, আবার এইচভি সাইড, একদম যখন হাঁটুর কাছে উঠে আসবে এখানে এলভি সাইড। মানে আমরা কি পেলাম না, সেল টাইপ ট্রান্সফারের ক্ষেত্রে দুটো এন্ডের দিকে, মানে দুটো এন্ড তো আমাকে বলতে হবে, মানে একটা ধর আমার হাঁটুর দিকে, একটা যদি আমি একদম গোড়ালির দিকে ভেবে নিই, তাহলে এই গোড়ালির দিকে একদম হাঁটুর দিকে হচ্ছে এলভি থাকবে, মানে একদম দুটো এন্ডের দিকে থাকবে এলভি, তারপরে এলভি এইচভি এলভি এইচভি এরকম করে অল্টারনেট করবে ভেতরের দিকে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ভালো করে মন দিয়ে শুনলে কিন্তু বোঝা যাবে জিনিসটাকে, আমি যতটা পারছি লাইভ এক্সাম্পল দিয়ে পড়ছি, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখ, ট্রান্সফর্মার যখন তুই ইউজ করিস নি, মানে ধর আমার ওয়াইন্ডিং গুলো একদমই কানেকশন দিস নি, তুই তৈরি করছিস, প্রথমে কিটা তৈরি করবি বল দেখি? প্রথমে হচ্ছে কোডটা তৈরি করে নিতে হয়, মানে লোহার যেটা ম্যাগনেটিক মেটেরিয়ালের কোডটা প্রথমে তৈরি করে নিতে হয়। আচ্ছা, কোডটা সবাই তৈরি করেছিস, করার পরে তোর হচ্ছে কি করেছিস না, কোনো ওয়াইন্ডিং নেই, তাহলে কি থাকবে ট্রান্সফর্মারটা দেখতে? দেখ তো এখন যে ফিগারটা দেখা যাচ্ছে বাঁ দিকে 4.1 যে ফিগারটা, একদম 4.1 এর গায়ে সেরকম দেখতে হবে তো? হ্যাঁ স্যার। হবে, ওয়াইন্ডিং নেই। তাহলে এখানে দেখ দুটো বলেছে উঁচু উঁচুর দিকে যে মানে ওটা একটা জানলার মতো দেখতে হয়েছে না, ভেতরের যে জায়গাটা জানলার মতো দেখতে হয়েছে, ঠিক আছে? এইবারে এই জানলার মতো যে ভেতরে তৈরি হলো এটাকে বলা হয় উইন্ডো। ট্রান্সফর্মার তৈরি করে মাঝখানটা তো ফাঁপা থাকে জানলার মতো, জানলার মাঝখানে যেমন কি থাকবো জানলার পাল্লা থাকে, তেমন হচ্ছে ট্রান্সফর্মার তৈরি করার পর, কোডটা তৈরি করার পর মাঝে হচ্ছে ফাঁকা জায়গা থাকে, ঠিক আছে? ওই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে কি উইন্ডো, দরজা টাইপের। এবারে উইন্ডো যখন দেখতে, তাহলে দেখ HW বলে লেখা আছে, তাহলে উঁচুর যেটা হচ্ছে ওটা হচ্ছে হাইট অফ দা উইন্ডো, হাইট, উইন্ডোর হাইট। আর এই পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে উইন্ডোর উইথ, চওড়া কতটা আর হাইট কতটা আছে, এটা হচ্ছে উইন্ডো হাইট। আর আর উইন্ডো হচ্ছে উইথ, মানে দ্যাট ইজ এ প্রস্থ, প্রস্থ যেটা বলা হয়। তাহলে এই এরিয়াটা, এটাকে গুণ করে দিলে আমরা উইন্ডো এরিয়া পেয়ে যাব। আমরা যে কোনো স্কোয়ারের হোক বা আয়তক্ষেত্র যেটাই হোক, রেক্টাঙ্গুলার ফিগার হতে পারে, স্কোয়ার ফর্ম হতে পারে, যে কোনো হতে পারে, সেক্ষেত্রে আমরা এরিয়া কি করে পাই না, লেংথ ইনটু ব্রেথ, দ্যাট ইজ এখানে এটার জন্য ব্রেথ ইনটু উইথ, লেংথ আর ব্রেথ যেটাকে বলা হয় সেটাই হচ্ছে আমরা উইথ অ্যান্ড হাইট বলতে পারি এখানে, মানে দুটো ডাইমেনশন, দুদিকে দুটো ডাইমেনশন রয়েছে, দুটো ডাইমেনশনকে মাল্টিপ্লাই করে দিলে আমি যে কোনো জায়গায় এরিয়া পেয়ে যাবো। এখানেও তাই রয়েছে, দুটো ডাইমেনশন দেখতে পাচ্ছিস। অ্যাজ ওয়েল আমি সেল টাইপ ট্রান্সফারের ক্ষেত্রে কি থাকে না, সেল টাইপ কোড টাইপের ক্ষেত্রে যেমন একটা উইন্ডো থাকে, একটা উইন্ডোর দুদিকে ওই দেখ, ভালো করে খেয়াল করে দেখ, একটা উইন্ডোর দুদিকে দুটো লেগ তৈরি হয়েছে, ওই লেগে যেমন লো ভোল্টেজ সাইড, হাই ভোল্টেজ সাইড, রোটার বোর্ড থাকে, তেমন এর ক্ষেত্রে আমার সেল টাইপ ট্রান্সফারের ক্ষেত্রে তিনটে লেগ থাকে, দেখ খেয়াল করে দেখ, মাঝখানে একটা লেগ আর দু সাইডে দুটো লেগ, ঠিক আছে? এর ফলে এখানেও ছোট ছোট দুটো উইন্ডো তৈরি হয়েছে। তাহলে এই উইন্ডোগুলো এই সিমিলার ওয়েতে, উঁচুটা হচ্ছে হাইট আর পাশাপাশি হচ্ছে ব্রেথ, তাহলে দুটো উইন্ডো এরিয়া তৈরি হবে এখানে। হ্যাঁ, তাহলে বাঁ দিকে একটা উইন্ডো এরিয়া, লেফট উইন্ডো এরিয়া অ্যান্ড রাইট উইন্ডো এরিয়া 4.2 এর ফিগারটাতে, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, একটু ভালো করে মন দিয়ে শুধু ক্লাসে শোন, বই পড়ারও দরকার হবে না, আমি এইটুকু বলছি। সব টিচারের, প্রত্যেক টিচার, নট অনলি মি, আমি বলছি প্রত্যেক টিচার স্যার ম্যাডামের কথাগুলো একটু মন দিয়ে শুনবি, যদি ঠিকঠাক প্রপারলি শুনতে পাস আর দেখতে পাস, আমার মনে হয় না একটুখানি মানে মন দিয়ে শুনবি, কনসেন্ট্রেট কর, দেখবি পড়তে হচ্ছে না, মনে থেকে যাবে, তাহলে ইন্টারভিউতে দারুণ ভাবে ক্র্যাক করবি। তো একটু মনটা দিয়ে করবি, হ্যাঁ এটা এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, একটু জেনে নিবি যখনই পড়ানো হচ্ছে। এবারে দেখ, এটা আমি বুঝিয়ে দিলাম যে এইভাবে আমাকে ডিজাইন করতে হবে। তাহলে আমরা ট্রান্সফার ডিজাইন করার সময় কি কি জিনিস করবো না, দেখ আমাকে ট্রান্সফার কোরটা ডিজাইন করতে হবে। কোর 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 বলতে লোহার কোর,
কারণ লোহার কোর কেন ডিজাইন করব? না, লোহার কোর মানে লোহা বলতে ওখানে ম্যাগনেটিক মেটেরিয়াল রয়েছে। ট্রান্সফর্মার তো মিউচুয়াল ইন্ডাকশনের উপরে কাজ করে, সেলফ আর মিউচুয়াল দুটো ইন্ডাকশন হয়। তাহলে লোহার কোর বা ম্যাগনেটিক কোর কিন্তু এই ইন্ডাকশনের জন্য দায়ী। আমি তো কাঠের কোর ইউজ করতে পারতাম, তাহলে কি ট্রান্সফার হতো? হতো না। আমি তো অ্যালুমিনিয়ামের কোর তৈরি করতে পারতাম, তাহলে কি ট্রান্সফার হতো? হতো না। আচ্ছা, আমি তো কি বলবো, পেতলের কোর তৈরি করতে পারতাম, তাহলে কি হতো? হতো না। আচ্ছা, পেতল বাদে আমি যদি আর কিছু বলি, এখন তো অনেক দারুণ দারুণ পিভিসি মেটেরিয়াল বেরিয়েছে, পিভিসি মেটেরিয়াল দিয়ে কোর তৈরি করতে পারতাম, তাহলে কি ট্রান্সফার হতো? হতো না। একমাত্র ট্রান্সফার কাজ করে কিসের উপরে? ম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে, সেলফ অ্যান্ড মিউচুয়াল ম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে কাজ করে ট্রান্সফার। এইবারে সেলফ আর মিউচুয়াল ম্যাগনেটিক ইন্ডাকশন কোথায় হয়? শুধুমাত্র ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল মানে লোহা টাইপের জিনিসের মধ্যে এই ইন্ডাকশন প্রসেসটা ঘটে। সেই কারণে আমাকে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, ঠিক আছে, সিআরজিও, সিআরজিও একটা ম্যাগনেটিক মেটেরিয়াল মানে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। এই জন্য লোহার কোর বা সিআরজিও, হ্যাঁ, বা মানে যে কোনো লোহার একটা নিতে হয়, নাহলে কিন্তু কোর আমি বানাতে পারবো না। কারণ একমাত্র লোহার করেই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় বা ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ট্রান্সফার হয়, অন্য কোনো কিছু নয়। নাহলে কিন্তু তৈরি হতো সোনা দিয়ে তৈরি হয়ে যেত, রূপো দিয়ে তৈরি হয়ে যেত, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হতো, আমার কি বলবো, যেটা বললাম এখন পেতল যেটা রয়েছে, ব্রাশ ব্রাশ দিয়ে তৈরি হয়ে যেত, নিকেল দিয়ে যেত, তৈরি হতো, অনেক কিছু রয়েছে হাতের কাজে ছিল, কিন্তু কোন, স্যার হ্যাঁ স্যার বলছিলাম স্যার কোডটা কি পুরো লোহা দিয়ে তৈরি না তার মধ্যে মিক্স থাকে? না না, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল সিআরজিও ও আচ্ছা একটা আচ্ছা ঠিক ম্যাগনেটিক আছে। মেটেরিয়াল, তার সঙ্গে একটুখানি মিক্স থাকে, অ্যালয় থাকে, অবভিয়াসলি অ্যালয়, কিন্তু তার মধ্যে 95% মোর দেন হচ্ছে তোর ম্যাগনেটিক মেটেরিয়াল থাকবে, দ্যাট ইজ লোহা থাকবে। লোহা। ঠিক আছে, এবারে কি হয়, লোহার সঙ্গে বিভিন্ন জিনিস মেশাতে হয়, তার কারণ রয়েছে, একটা একটা করে আসবো। ট্রান্সফার একবার পড়েছিলিস, হ্যাঁ স্যার। মনে নেই, তবুও তবুও একটু মনে গেছে। পুরোপুরি একদম 100% লোহা থাকে না, যেটাকে আমরা কাঁচা লোহা হয়ে যাবে তাহলে একদম বলা হবে, র হ্যাঁ আয়রন। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য এটাকে আমরা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল বলছি, যেখানে ফেরাস অক্সাইড থাকে। ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল বলতে একদম ওর মধ্যে কিছু অক্সিজেনের পার্টও থাকবে, যেটা হয় একদম পিওর লোহা সঙ্গে, ওর সঙ্গে মানে মিক্সড করা হয়। ঠিক আছে, এটা গেল। হুম। আচ্ছা, এবারে দেখ, কোথায় ছিলাম বল দেখি। হ্যাঁ, আমাকে কোডটা তাহলে তৈরি করতে হবে, কোডটা লোহার হতে হবে, এটা জেনে গেলি। এবারে তাহলে আমি তৈরি, দেখ ট্রান্সফারের ট্যাঙ্ক, ট্রান্সফারের আজকের দিন যেটা বলছিলাম, ট্যাঙ্ক, তারপর ব্রিদার, কনজারভেটার, তারপর বাকলস রিলে, তারপর বুসিংস, ট্রান্সফার ট্যাঙ্ক, ট্রান্সফার অয়েল, এগুলো কিন্তু ট্রান্সফার অ্যাক্সেসরিজ। এগুলো নিয়ে কিন্তু ট্রান্সফার নয়, ট্রান্সফার হচ্ছে ওই ছোটটা যেটা আমরা হাতে নিয়ে তোরা দেখেছিস, বুঝতে পারলি? ট্রান্সফার কিন্তু ওটাই, ট্রান্সফার কোর আর ট্রান্সফার ওয়াইন্ডিং, এইটুকু নিয়ে ট্রান্সফার। আর বাকিগুলো হচ্ছে ট্রান্সফার প্রোটেকশনের জন্য বা তোর অ্যাক্সেসরিজ এর মধ্যে পড়ে, ওগুলো কিন্তু মানে দে আর দা মানে অ্যাক্সেসরিজ অফ ট্রান্সফার, নট ট্রান্সফার। এটা যেন মনে থাকে তো, শুধু কোর আর ওয়াইন্ডিং হচ্ছে ট্রান্সফার। আচ্ছা, এবারে দেখ আমাদের তাহলে কি জানতে হবে, বুঝতে পারলি? কোরটাকে জানতে হবে। তুই যখন ডিজাইন করতে যাচ্ছিস, ডিজাইন করতে গেলে কোর কতটা লাগবে, কি লোহা লাগবে, কতটা লাগবে, কত কেজি লোহা লাগবে, দেখবি যারা একটুখানি হয়তো জানিস বা নলেজের মধ্যে আছে, ওরা কেজিতে বলে কত কেজি লোহার হবে, মানে তুই কত কেভি ট্রান্সফার নিবি বললে, যদি স্ট্যান্ডার্ড কোয়ালিটি নিস, তাহলে কত কেজি লোহা, লোহা মিন্স আর কিছুই না, এই ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল সিআরজিও। এবারে লোহা অনুযায়ী আমাদের ভালো খারাপ অনুযায়ী দাম বেশি কম হয় আর কি, মানে কিভাবে দাম বেশি কম হয় সেটাও আমি বলে দিচ্ছি একটু পরে। এবারে এটা গেল, তাহলে কোডটা তোকে ডিজাইন করতে হবে, তুই জানলি। এরপরে তোকে কি লাগবে না, ওয়াইন্ডিং লাগবে। দ্যাট ইজ ওয়াইন্ডিং এ আমরা বলি, নর্মালি আমরা বলি কপার, কপার কত কেজি লাগবে, বেসিক্যালি যারা ডিজাইন করে দেখবি ফ্যাক্টরি বা কপার এত লাগছে, মানে কপার বলতে কপার ওয়্যার বোঝাচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস তোকে জানতে হবে। ঠিক আছে, এবারে এই কপার বা কোর, কোরের কাজ কি? ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করা, তাই তো? বা ম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য কোর দেয়, হ্যাঁ কি না? শুনতে পাচ্ছিস সবাই? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, ম্যাগনেটিক। আচ্ছা, কোরের কাজটা কি এবারে বলবে, কোরটা কেন আমি নেব, কোরের কাজটা কি? কোরের কাজ কি বলতো? আমি একটু আগে বলে দিয়েছি, ম্যাগনেটিক মেটেরিয়াল কি করে, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে বা ফিল্ড তৈরি করে, ম্যাগনেটিক মেটেরিয়াল যেখানে দিবি, তাই তো? এটাই তো করে। তাহলে কোরটার কাজ হচ্ছে
যে ম্যাগনেটিক ফিল্ড কতটা তৈরি হচ্ছে বা কিভাবে প্রডিউস হচ্ছে, কোডটা হচ্ছে তার জন্য দায়ী। এখানে চলে আয়, এবার ইকুয়েশন গুলো দেখতে পাচ্ছিস শেয়ার করা আছে, তার জন্য দায়ী। এবারে কপার যদি বলি, কপারটা কিসের জন্য দায়ী? না কপারটা যে কারেন্ট ফ্লো করতে ম্যাগনেটিক মেটেরিয়াল কিভাবে তৈরি হয়, ম্যাগনেটিক মেটেরিয়াল হুট করে তো রেখে দিলে হবে না, তাহলে কিভাবে হয়? ইলেকট্রোম্যাগনেট তৈরি করি ওখানে, না পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করি? ট্রান্সফার কি ইলেকট্রোম্যাগনেট না পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করে? টেম্পোরারি ম্যাগনেট না পার্মানেন্ট ম্যাগনেট? ট্রান্সফার ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেট তৈরি করে। তার মানে তোকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতে হবে, ইলেকট্রিক ফিল্ড থেকে তুই কি পাচ্ছিস? ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড পাঠাতে হলে কি করতে হবে? তোকে কপার ওয়্যার লাগবে, ওয়্যারের থ্রু দিয়ে তোকে ইলেকট্রিক কারেন্ট পাঠাতে হবে, ফিল্ড তৈরি করতে হবে। ঠিক আছে, অ্যাজ ওয়েল ট্রান্সফরমার সেকেন্ডারি পার্ট থেকে লোড কানেক্টেড। লোড কানেক্টেড বলতে কি লোড টাইপের লোড কানেক্টেড? ইলেকট্রিক্যাল লোড কানেক্টেড। তার মানে এগেন সেকেন্ডারি পার্টে তোকে মানে ওয়্যার রাখতে হবে, দ্যাট ইজ কি বলবো, ওয়াইন্ডিং রাখতে হবে। আমাকে তাহলে দুটো জিনিস এবার ট্রান্সফরমার ডিজাইনের দুটো জিনিস জানতে হবে আমাকে। একটা হলো কোর, দ্যাট ইজ ম্যাগনেটিক মেটেরিয়ালের কতটা লাগবে, দ্যাট ইজ কত কেজিতে ওরা বলে, আর আমাকে ওয়্যার কত লাগবে, দ্যাট ইজ কন্ডাক্টর বা আমাদের ওয়াইন্ডিং লাগবে, যেটা কিনা কপার দিয়ে তৈরি হয়, পিওর কপার দিয়ে তৈরি হয়। যদি কম দামি ট্রান্সফার হয় ওর সঙ্গে হচ্ছে অ্যালুমিনিয়াম মিক্স করে দেয়। ঠিক আছে, অ্যালুমিনিয়াম কেজি অনেক কম, ট্রান্সফারের অর্ধেক বা কত 200 টাকা করে কেজি হলেই হয়ে যাবে। তখন অ্যাকচুয়ালি এই মানে তখন ওই পিওর থেকে ইমপিওর হয়ে যায়, তখন লসেস বেশি হয়, হিট হয়, অনেক কিছু হয় তখন। ঠিক আছে, তখন সেটা হয়, এটা মিক্স করে দিবি। দুটো জিনিস আমাকে এখানে জানতে হবে। আচ্ছা, ট্রান্সফারের মিউচুয়াল ম্যাগনেটিক ইন্ডাকশন, দ্যাট ইজ ট্রান্সফারের কোরকে জানতে হলে আমাকে ট্রান্সফারের ইএমএফ ইকুয়েশন জানতে হবে। ইএমএফ ইকুয়েশন থেকে আমার বেরিয়ে আসছে, ওই যে প্রথমে বলে দিয়েছে ওখানে সিলেবাসে কি বলেছে, 1 kVA ট্রান্সফর্মার। এই দেখ এখানে বলেছে, দেখ 1 kVA ট্রান্সফর্মার, তারপর বলেছে কি 250 kVA ট্রান্সফর্মার। তাহলে এই যে 1 kVA ট্রান্সফর্মার বলে দিল, এর এগেনস্টে দ্যাট ইজ কেভিএ বলতে আমরা কি বুঝি, একটা কি বলবো, ইকুয়েশনকে বুঝি। এই ইকুয়েশনকে বোঝার জন্য আমাকে ম্যাগনেটিক কেভিএ, কেটা ছেড়ে দিয়ে কিলো, ভি ফর ভোল্ট, এ ফর অ্যাম্পিয়ার, মানে কত ভোল্টেজ দিচ্ছি, কত অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, এটাকে আমাকে জানতে হবে, তবে কি আমি ডিজাইন করতে পারবো। এবারে ট্রান্সফারের ভোল্ট বা ইএমএফ, ইএমএফ ইকুয়েশন আমাকে জানতে হবে। যেটাই ভোল্টেজ সেটাই ইএমএফ, প্রায় বলা যেতেই পারে। ট্রান্সফারের ক্ষেত্রে পড়েছিস তো, কি রে পড়েছিস তো, যে ভোল্টেজটা দেওয়া হয় নিয়ার অ্যাবাউট সেই ভোল্টেজ, মানে ইনডিউসড ইএমএফ ইজ নিয়ার অ্যাবাউট আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ, তাই তো, কাছাকাছি থাকে, খুব একটা ড্রপ হয় না। কারণ ট্রান্সফারের ক্ষেত্রে সেই জন্য ট্রান্সফারের লসটা খুব কম, প্রায় 98%, 99%, 99.5% হচ্ছে এফিসিয়েন্সি ট্রান্সফারের থাকে। ঠিক আছে, তাহলে আমাকে ভোল্টেজের ক্ষেত্রে আমাকে জানতে হবে কিনা ইএমএফ ইকুয়েশন। ইএমএফ ইকুয়েশন আমরা কি জানতাম না, বারবার ধরে এগুলো ভালো করে শোন, ভুলে গেছিস কিন্তু সবার জন্যই বলছি, ভুলে গেছিস, আমি একবার ধরে বলছি, কানটাকে খুব শক্তভাবে রাখ, তোদেরকে শোন ভালো করে। তাহলে আমরা ট্রান্সফারের ইকুয়েশন কি জানতাম, ই ইকুয়ালস টু 4.44 এফ আই টি। ইটা হলো ইনডিউসড ইএমএফ, মানে তুই ভোল্টেজটা অ্যাপ্লাই করলি ট্রান্সফার প্রাইমারিতে। এবারে ওই যে কোরটা, মানে কোরের যে ওয়াইন্ডিংটা জড়িয়ে আছে ওইখানে যে একটা ইএমএফ তৈরি হয়, সেই ইএমএফটাকে বলা হচ্ছে ইনডিউসড ইএমএফ। এটা হচ্ছে প্রাইমারি ক্ষেত্রে। আবার সেকেন্ডারিতে, সেকেন্ডারি টার্মিনালে, সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ক্ষেত্রে যে ওয়াইন্ডিংটা হচ্ছে ট্রান্সফারের লেগের সঙ্গে উন্ড হয়ে আছে, কনফাইন্ড হয়ে আছে, সেই কনফাইন্ড ওয়াইন্ডিং এ একটা ইএমএফ তৈরি হয়, সেই ইএমএফটাকে বলা হচ্ছে কি ইনডিউসড ইএমএফ। প্রাইমারির ক্ষেত্রে বলা হয় ইনডিউসড ইএমএফ কে বলা হয় ই1, যেহেতু প্রাইমারি সাইডকে 1 দিয়ে লেখা হয়। মনে পড়ছে সবকিছু? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলে লাভ নেই, সবাই একজন হ্যাঁ স্যার বলছে, যার মনে পড়ছে সে একাই হ্যাঁ স্যার বলছে, বাকিগুলো না স্যার বলতে বলতে পারছে না, এই জন্য চুপ আছে। কিরা বাকিরা না স্যার বলতে পারছিস না কিরা, লজ্জায় পড়ে গেছিস? কি করে বলবো না স্যার? রঞ্জিত, পীযূষ, নয়ন, শুধু কথাটা যদি মন দিয়ে তোরা শুনিস না, তো দেখি আমরা তো পড়ে এসেছি, শুধু মন দিয়ে শোন একটুখানি, মনে থেকে যাবে। আমাদের এখানে যেভাবে পড়ানো হয় প্রত্যেক স্যার ম্যাডামের কথা একটু মন দিয়ে শুন। হ্যাঁ, তাহলে কি হয়, ট্রান্সফারের প্রাইমারি সাইডগুলোকে 1 দিয়ে লেখা হতো, সেই জন্য প্রাইমারি সাইডে যে ইএমএফটা তৈরি হয় সেই ইএমএফটা হচ্ছে ই1 হয়, আর সেকেন্ডারিতে যে ইএমএফটা তৈরি হয় সেটা হচ্ছে ই2 বলা হয়। দুটোর ক্ষেত্রে কিন্তু সেম ইকুয়েশন অ্যাপ্লাই করে তৈরি হবে, ই ইকুয়ালস টু 4.44 এফ আই টি। ঠিক আছে,
এবারে দেখ 4.44টা কি একটা কনস্ট্যান্ট, তো চেঞ্জ তো হয় না। আবার এফটা কি, এফ বলতে কি বুঝিস? এই নয়ন, এফ বলতে কি বুঝিস বল, তাড়াতাড়ি বল, স্পিডে বল, সময় বেশি নিস না। নয়ন, হ্যাঁ স্যার। স্যার তুই ঘুমোচ্ছিলিস ফ্রিকোয়েন্সি নাকি? হ্যাঁ, না স্যার, frequency। হেডফোনের স্যার, হ্যাঁ স্যার হেডফোনের মাইকটা ইয়ে হয়ে গেছে, বন্ধ আচ্ছা, হয়ে গেছে। শুনছিস তো? শুনছিস তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, মন দিয়ে শোন, ভালো করে শোন। এফটা হলো ফ্রিকোয়েন্সি। আচ্ছা, মাইকটা অফ করে দে। এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এবারে এফটা কি হয়, ট্রান্সফারের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয়? ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, আগের দিন পড়িয়েছিলাম, আগের দিন বলেছিলিস তোরা ফ্রিকোয়েন্সি তো কোনো চেঞ্জ হয় না। তার এফটাও কনস্ট্যান্ট। তারপর তুই দেখতে পারলি 4.44টাও চেঞ্জ হয় না, এফটাও কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, ফাই এম হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স। ম্যাক্সিমাম ফ্লাক্সও কোনো চেঞ্জ হয় না, প্রাইমারিতে যাই থাকে, সেকেন্ডারিতে তাই। ঠিক আছে। তাহলে তবু দেখা গেল স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফারের ক্ষেত্রে যদি আমি একটা ট্রান্সফারের বলি 100 ভোল্ট বাই 200 ভোল্ট, মানে তুই বুঝলি কি 100 ভোল্ট হচ্ছে প্রাইমারিতে, 200 ভোল্ট হচ্ছে সেকেন্ডারিতে। 100 বাই 200 ভোল্ট যদি আমি বলি, তার মানে বুঝবি 100 প্রথমে যেটা আছে প্রাইমারি, পরে যেটা আছে সেকেন্ডারি। এটার মানে হচ্ছে কত, প্রাইমারিতে 100, সেকেন্ডারিতে 100। তার মানে এটা হলো স্টেপ আপ, 100 থেকে 200 হচ্ছে স্টেপ আপ। আমি যদি বলি 200 বাই 100, তার মানে প্রাইমারিতে 200, সেকেন্ডারিতে 100, এটাকে বলা হবে স্টেপ ডাউন। এটা যেন মনে থাকে, পরের দিন এগুলো কোশ্চেন করা হয়, কেউ কিছু আনসার করতে পারিস না, চুপ করে বসে থাকিস। 100 বাই 200 ভোল্ট, 200 বাই 100 ভোল্ট, কি আছে 4 কি আরো বলা হয় 11 কেভি বাই কি বলবো 400 ভোল্ট বা 415 ভোল্ট, স্যার আরেকবার 440 রিপিট ভোল্ট। করবেন স্যার, হ্যাঁ আরেকবার রিপিট করবেন স্যার। হ্যাঁ, ট্রান্সফারের ক্ষেত্রে যেটা আমরা বলি, কত দূর থেকে কতটা শুনেছিস বল, কত দূর শুনেছিস বল? স্যার আপনি যে বলছেন প্রাইমারি আর সেকেন্ডারির যে এটা বলছিলেন, আচ্ছা, কত থেকে হ্যাঁ কত ভোল্টেজ না কি বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি একটা ট্রান্সফারকে বলে দিলাম, ট্রান্সফারকে আমি যদি লিখি, আমরা একটা ট্রান্সফারের ক্ষেত্রে কিভাবে লেখা হয় জিজ্ঞেস করা হয়, 100 বাই 200 ভোল্ট 1 কেভি, এইরকম ভাবে ট্রান্সফারকে মানে স্পেসিফিকেশনে বলা হয়, স্পেসিফিকেশনটাকে এভাবে দেওয়া হয়। ঠিক আছে। তাহলে এই স্পেসিফিকেশনে 100 200 বলতে কি বুঝিস না, প্রথমে বলেছি কি 100 বাই 200 ভোল্ট, মানে প্রথমে 100 ভোল্টটা হচ্ছে 100 বাই 200, মানে সেকেন্ড ভোল্টেজ হচ্ছে 200। প্রথমে যে ভোল্টেজটা থাকবে, প্রথমে যে ভোল্টেজটাকে বলা হবে সেটা হচ্ছে প্রাইমারি ভোল্টেজ, মানে 100 ভোল্ট হচ্ছে প্রাইমারিতে আছে। 100 বাই 200 বলেছি, 200 মানে হচ্ছে সেকেন্ড ভোল্টেজ, মানে সেকেন্ডারি ভোল্টেজকে বলা হচ্ছে 200 ভোল্ট। ঠিক আছে, মানে প্রাইমারি ভোল্টেজ আছে 100 ভোল্ট, সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে 200 ভোল্ট। এই যে ট্রান্সফর্মারটা, এই ট্রান্সফর্মারকে আমরা কি টাইপের ট্রান্সফর্মার বলবো, স্টেপ আপ বলবো না স্টেপ ডাউন বলবো? অবভিয়াসলি স্টেপ আপ বলবো, কারণ প্রাইমারিতে 100, সেকেন্ডারিতে 200, তাহলে 100 থেকে 200 হচ্ছে, মানে স্টেপ আপ হচ্ছে। আবার যদি আমি ঘুরিয়ে বলি 200 বাই 100 ভোল্ট, তার মানে প্রাইমারিতে কত 200 ভোল্ট, সেকেন্ডারিতে কত 100 ভোল্ট। ঠিক আছে, তাহলে প্রাইমারি 200 আর সেকেন্ডারি 100, তাহলে এটা কি হচ্ছে, ভোল্টেজ কে কমিয়ে দিচ্ছে, মানে একটাকে স্টেপ ডাউন করছে। তাহলে এই ট্রান্সফর্মটাকে আমি কি বলবো, স্টেপ ডাউন ট্রান্সফর্ম। বোঝা গেল? এটা গেল ভোল্টেজ রেটিং। এবারে কেভিএ দিয়ে বললে কি বলবো, পাওয়ার দিয়ে বললে বলবো, পাওয়ার কি কি, এটা হচ্ছে ভোল্টেজ রেটিং গেল, ট্রান্সফর্মার ভোল্টেজ, ভোল্টেজ আর পাওয়ার কিন্তু একই কথা নয়। ঠিক আছে, পাওয়ার দিয়ে কি বলবো, পাওয়ার দিয়ে বললে বলবো, এই যে বলেছি 1 কেভি, ওটা হচ্ছে পাওয়ার, 1 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, কেভিএটা হচ্ছে ওর পাওয়ার। মানে বল এই কেভিএ পাওয়ারটা কি টাইপের পাওয়ার? আমাদের আমরা তিনটে পাওয়ার কি জানি, কি কি পাওয়ার, পাওয়ার কে জানিস? অ্যাপারেন্ট এটা। এটা শুধু রোহন বললে হবে, সবাইকে জানতে হবে তো, একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তোরা সবাই, শুধু রোহন এটা বলবে আর বাকিরা বলবি না, এটা হতে পারে? ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার করছিস, পাওয়ার এটা জানিস না? আচ্ছা, অন্য কেউ বল, মানে কি বলবো, অ্যাপারেন্ট পাওয়ার বাদে আর কি কি পাওয়ার হয়? রিঅ্যাক্টিভ পাওয়ার আর অ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা, অ্যাক্টিভ পাওয়ারের সঙ্গে অ্যাপারেন্ট পাওয়ারের সম্পর্ক কি বল, রিলেশন কি?
রিলেশন স্যার অ্যাপারেন্ট পাওয়ার, এই অ্যাপারেন্ট পাওয়ার তো স্যার ভিএ মানে ভি ভোল্টেজ ইনটু কারেন্ট। আর মানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে বলতে হবে আমাকে, বা বলতে হবে। হ্যাঁ, বল বল। হ্যাঁ, আর এই অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে স্যার ভিএ, তার সাথে হচ্ছে কস ফাই পাওয়ার ফ্যাক্টর অ্যাড। না, সম্পর্ক বলতে হবে। তুই আলাদা আলাদা বললি। তুই তোর তোর হ্যাঁ, তুই তোর সম্বন্ধে দু কথা বললি, আমার সম্বন্ধে দু কথা বললি। তোর আর আমার মধ্যে কি সম্পর্ক আছে এটা বলতে হবে। কে বলতে পারবি অ্যাপারেন্ট পাওয়ার আর অ্যাক্টিভ পাওয়ারের মধ্যে সম্পর্ক কি? স্যার পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে বলবো স্যার, কিছু অ্যাপারেন্ট না, পাওয়ার। কোনো না, আমি শুধু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে বলতে বলেছি। হ্যাঁ স্যার, অ্যাপারেন্ট পাওয়ার স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার স্কোয়ার প্লাস রিঅ্যাক্টিভ পাওয়ার স্কোয়ার। না না না, আমি রিঅ্যাক্টিভ পাওয়ারকে আনবোই না এখানে। আমি দুজনের মধ্যে সম্পর্ক বলেছি, থার্ড পার্টিকে না বলাতে দেবো না। বুঝতে পেরেছিস জয়জিৎ আমি কি বললাম? হ্যাঁ হ্যাঁ স্যার, একদম দুজন একদম। বলেছি মানে দুজন দিয়েই বলতে হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ একদম। কেউ কেউ আর কেউ পারবি? পারবি তাড়াতাড়ি রেসপন্স কর। রেসপন্স কর তাড়াতাড়ি। আর কেউ পারবি? পারবি না, বুঝে গেছি। তাহলে অ্যাপারেন্ট পাওয়ারে জয়জিৎ এক্ষুনি কি বলেছিস যে অ্যাক্টিভ পাওয়ার মানে কি? অ্যাক্টিভ পাওয়ারের ইকুয়েশনটা বল, শুধু অ্যাক্টিভ পাওয়ারটাকে বল। অ্যাক্টিভ পাওয়ারে হচ্ছে স্যার ভোল্টেজ ইনটু অ্যাক্টিভ অ্যাম্পিয়ার পাওয়ারকে ইনটু কি কস। ডিনোট করা হয়? অ্যাক্টিভ পাওয়ার মানে কি কি মানে ইউনিট কি অ্যাক্টিভ পাওয়ারের? ইয়ে স্যার, এই কি বলে এটা, কিলোওয়াট কিলোওয়াট। আচ্ছা, এক মিনিট। বা ওয়াট, মানে ওয়াট, সরি স্যার। হ্যাঁ কিলো স্যার, তো ঠিক মানে আছে, কিলো পয়েন্ট। দিয়ে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিলো কিলো দিয়ে বলেছিস, কোনো অসুবিধা নেই। কিলোটাকে সরিয়ে দিলে ওয়াট, আর কোনো অসুবিধা নেই। আমি ওখানে ওয়াটটাকে কে বসিয়ে দিই। তাহলে কিলোওয়াট অ্যাক্টিভ পাওয়ার মানে হচ্ছে কিলোওয়াট। কিলোওয়াট সমান কি বললি? ইকুয়ালস টু কি বললি? মানে ভোল্টেজ ইনটু অ্যাম্পিয়ার ইনটু কস ফাই। ভোল্টেজ ইনটু অ্যাম্পিয়ার ইনটু কস ফাই, ঠিক বলেছিস। আচ্ছা, এখানে যেমন কে লাগিয়েছি, ওখানে একটা কে লাগিয়ে দিই। তাহলে কে ইনটু ভোল্টেজ ইনটু হ্যাঁ ঠিক অ্যাম্পিয়ার আছে। ইনটু কস ফাই, তাই তো? এদিকে একদম কিলোওয়াট একদম লাগানো আছে। কে ইনটু ভোল্টেজ, দ্যাট ইজ ভি ইনটু কারেন্ট। ভোল্টেজ ইনটু কারেন্ট বলেছি, তাহলে কে ইনটু ভি ইনটু আই, দ্যাট ইজ কে ইনটু ভি ইনটু এ, কেভিএ। কেভিএ মানে কে? অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার। তার মানে কিলোওয়াট সমান অ্যাপারেন্ট পাওয়ার, সরি আমার অ্যাক্টিভ পাওয়ার সমান অ্যাপারেন্ট পাওয়ার ইনটু কস ফাই। আর বলবি কখনো? না, আরেকবার বলুন স্যার, স্যার আরেকবার একটু আরেকবার বলুন। বলুন। হ্যাঁ, আমি জয়জিৎকে জিজ্ঞেস করলাম যে তুই অ্যাপারেন্ট অ্যাক্টিভ পাওয়ার ইকুয়েশনটা বল। ও কি বললো? না, অ্যাক্টিভ পাওয়ার সমান হচ্ছে মানে কিলোওয়াট। অ্যাক্টিভ পাওয়ার মানে ইউনিট কি? কিলোওয়াট, ঠিক আছে, বা ওয়াট। ওয়াটই ধরে নে, ঠিক আছে। ওয়াট ওয়াট সমান কি হয়? অ্যাক্টিভ পাওয়ারে ওয়াট সমান কি হয়? ভোল্টেজ ইনটু কারেন্ট ইনটু কস ফাই, জানি তো? হ্যাঁ কি না? সবাই জানিস তো? হ্যাঁ স্যার। আমি যখন ওয়াট ওয়াট সমান কি জানি? ভোল্টেজ ইনটু ভি ইনটু আই ইনটু কস ফাই জানি। হ্যাঁ স্যার। তাহলে ভি ভি মানে হচ্ছে কত? অ্যাক্টিভ হ্যাঁ পাওয়ার স্যার। ইনটু ইনটু ভি ইনটু আই। ভি ইনটু আই মানে ভোল্টেজ ইনটু কারেন্ট, বা ঘুরিয়ে আমি বলছি ভোল্টেজ ইনটু অ্যাম্পিয়ার, ভি ইনটু এ, ভি এ। বা আমি আগেরটাই বসিয়েছি কে ইনটু ডব্লিউ, মানে কিলোওয়াট। কেটা মানে কিলোওয়াটের জন্য বসিয়েছি। তাহলে ওদিকে যখন কে বসিয়েছি, এদিকেও কে বসিয়ে দেবো। কে ইনটু ভি ইনটু আই, কে ইনটু ভি ইনটু আই এর জায়গায় কি বসাবো? এ বসাবো, কে ভি এ। খাতা পেন নিয়ে বসতে বলেছিস, বসেছিস? আমার হ্যাঁ কথাগুলো লিখে ফেল। আমি তো যেভাবে বলছি তো না বলার কিছু নেই, না লেখার তো কিছু নেই। সঙ্গে সঙ্গে পিকচার ক্লিয়ার হয়ে যাবে নিজেকে। তাহলে কিলোওয়াট সমান হচ্ছে কে ইনটু ওয়াটের জন্য কি বলছি? ভি ইনটু আই ইনটু কস ফাই। তাহলে ভি আইটা কি? আইটা হচ্ছে কারেন্ট। কারেন্টের জায়গায় আমি মানে আই না বসিয়ে বসাবো অ্যাম্পিয়ার। এখানে এ দিয়ে ডিনোট করা হয় আর কি কারেন্টটাকে, অ্যাম্পিয়ার। তাহলে কে ইনটু ভি ইনটু এ হয়ে গেল। তাহলে কে ভি মানে কি? অ্যাপারেন্ট পাওয়ার। তার মানে কিলোওয়াট পাওয়ার সমান কি হলো? অ্যাপারেন্ট পাওয়ার ইনটু কস ফাই, পারফেক্ট। তাই তো? বুঝেছিস? হ্যাঁ স্যার। ব্যাস। এবারে এবারে আমরা কি দেখতে পাচ্ছি? না, আমার এই ইএমএফ ইকুয়েশনে দেখতে পেলাম 4.4 হচ্ছে নট চেঞ্জেবল, ফ্রিকোয়েন্সি ফাই হচ্ছে নট চেঞ্জেবল। ফাই এম হচ্ছে দুই, মানে প্রাইমারি সেকেন্ডারি সবার জন্য সেম, কারণ একই তো ফ্লাক্স। প্রাইমারি তৈরি হয়, সেকেন্ডারিতে ঘুরছে, পুরো কোরের ভিতর দিয়ে ঘুরছে। তাহলে এক। তাহলে এই যে ইএমএফ,
মানে ওই যে প্রাইমারিতে ইনডিউসড ভোল্টেজ আর সেকেন্ডারিতে ইনডিউসড ইএমএফ। হ্যাঁ, তাহলে এইটা কার উপর ডিপেন্ডেন্ট? না, টি হচ্ছে টার্নস, নাম্বার অফ টার্নস, মানে প্রাইমারিতে কতগুলো পাক সংখ্যা আছে আর সেকেন্ডারিতে কতগুলো পাক সংখ্যা আছে তার উপর ডিপেন্ড করছে প্রাইমারিতে কত ভোল্টেজ ইনডিউস হবে, সেকেন্ডারিতে কত ভোল্টেজ ইনডিউস হবে। কথাটা ক্লিয়ার কি ক্লিয়ার নয়? যদি না হয় আমাকে জিজ্ঞেস কর, আমি আবার একবার বলছি। প্রাইমারি যে টার্ন থাকে ওখানে কত ইএমএফ প্রডিউস হয়? কারেন্ট ওটা আপনি কারেন্ট ফারেন্ট নিয়ে বলবি না, আমি যেটুকু বলছি সেটুকুই। তুই আমি প্রাইমারিতে না, আমি বলছি প্রাইমারিতে যে ওয়াইন্ডিংটা আছে ওইখানে যে ভোল্টেজটা বলছেন ইন্ডিউস হ্যাঁ, হচ্ছে। কথাগুলো পার্টিকুলার টার্ম বলবি একদম। আমি কারেন্টের নাম এখনো পর্যন্ত ধরে টানবি, মানে তুইও কারেন্টের নাম ধরে টানবি। কারেন্ট নিয়ে আমি একটু পরে আসবো, ভোল্টেজ নিয়ে এখন কথা বলছি আমি। তাহলে প্রাইমারিতে ইনডিউস ইএমএফ, ইনডিউস বলতে প্রাইমারি ওয়াইন্ডিং এর ভেতরে, কোরের ভেতরে যে ওয়াইন্ডিংটা ঢোকানো আছে, জড়ানো আছে, পাক দেওয়া রয়েছে, উন্ড করা রয়েছে, কনফাইন্ড আছে, সেই ওয়াইন্ডিং এ কোরের প্রাইমারি মানে কোরের মধ্যে একটা লেগে যে প্রাইমারি ওয়াইন্ডিংটা রয়েছে সেখানে কতটা ইএম তৈরি হবে, সেই ইনডিউসড ইএমএফ সেটা কার উপর ডিপেন্ড করে? না, ওই যেখানে তৈরি হচ্ছে ইএমএফটা মানে প্রাইমারি সাইডে যেটা হচ্ছে কোরের গায়ে জড়ানো আছে, সেই জড়ানোটা নাম্বার অফ টার্নস যতগুলো আছে সেই অনুযায়ী ওখানে ইএমএফ তৈরি হয়। এইটা আমি বলতে চেয়েছি। তার মানে একটা ট্রান্সফরমার যেটা যেটা আমি বলছি 100/200 ভোল্ট, একটু আগে বলেছিলাম। তার মানে কি হচ্ছে, প্রাইমারিতে কত কারেন্ট ভোল্টেজ তৈরি হচ্ছে, ইএমএফ তৈরি হচ্ছে, যদি আমি লসলেস ট্রান্সফরমার ধরি, মানে অ্যাপ্লাইড ভোল্টেজ সমান ইএমএফ ধরে নিই, প্রাইমারিতে ভোল্টেজ কতটা তৈরি হচ্ছে, ইএমএফ তৈরি হচ্ছে 100, আর সেকেন্ডারি তৈরি হচ্ছে 200। আমি এক্ষুনি বললাম প্রাইমারিতে যে ইএমএফটা তৈরি হয় সেটা কার উপর ডিপেন্ড করে? এখানে লেখা রয়েছে দেখ, টি এর উপরে, টার্ন নাম্বারের উপরে, আর কার উপর ডিপেন্ড করে না। কারণ প্রাইমারিতে হচ্ছে টার্ন নাম্বার যেটা রয়েছে, সেকেন্ডারির ভোল্টেজটা প্রাইমারির তুলনায় কত গুণ? 2 গুণ। তাহলে প্রাইমারিতে যে টার্ন নাম্বারটা রয়েছে সেকেন্ডারিতে তার 2 গুণ সংখ্যক টার্ন নাম্বার রয়েছে। এখান থেকে আমরা এই জায়গায় আসতে পারি। হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ক্লিয়ার? রোহন বুঝতে পারলি? রোহন, আমি কারেন্ট নিয়ে আসিনি রোহন, আমি যেটুকু মানে ভোল্টেজ নিয়ে এসেছি শুধু ভোল্টেজ নিয়ে বলবি এখন, বুঝেছিস? আমি কারেন্ট নিয়ে আসবো একটু পরে। তার মানে প্রাইমারিতে যদি আমি ধরে নিই 100টা টার্ন আছে, তাহলে একটা টার্নে কত করে ভোল্টেজ তৈরি হচ্ছে? 1 ভোল্ট করে তৈরি হচ্ছে। যেখানে 100 টার্নে 100 ভোল্ট তৈরি হচ্ছে, তাই তো, নাকি না? ধরে নিলাম 100টা টার্ন রয়েছে। তাহলে প্রাইমারিতে প্রত্যেক টার্নে আমার কতটা ভোল্টেজ তৈরি হচ্ছে 1 ভোল্ট করে। কতটা টোটাল ভোল্টেজ তৈরি হয়েছে? 100 ভোল্ট তৈরি হয়েছে পার ওয়াইন্ডিং যদি হয়। সেকেন্ডারিতে একই ট্রান্সফরমারে সেকেন্ডারিতে তৈরি হচ্ছে 200 ভোল্ট। তাহলে সেকেন্ডারিতে কতগুলো টার্ন আছে বল দেখি? 200টা। 200টা, একদম ঠিক। তাহলে প্রাইমারিতে যা টার্ন আছে সেকেন্ডারিতে টার্ন নাম্বার তার ডবল আছে। এবারে তোরা বল আমাকে, এই যে স্টেপ আপ স্টেপ ডাউন বা স্টেপ ডাউন, মানে স্টেপ আপ স্টেপ ডাউন যেটা ট্রান্সফরমার তৈরি হয়, মানে প্রাইমারিটা কম সেকেন্ডারিটা বেশি, বা সেকেন্ডারিটা বেশি সরি সেকেন্ডারিটা কম প্রাইমারিটা বেশি, এই যে জিনিসটা মানে স্টেপ আপ স্টেপ ডাউন, এই যে কনসেপ্টটা, এর ধর বলে দিলাম আমি ভোল্টেজ রয়েছে, ধর কোথাও আমি বলে দিলাম, যদি আমি সিঙ্গেল ফেজ ধরি, 3 ফেজের একটু আলাদা ক্যালকুলেশন হবে, যদি সিঙ্গেল ফেজ আমি ধরি, যে টার্ন নাম্বার যেটা আমি বললাম, যে ভোল্টেজ দেখে তোরা টার্ন নাম্বার বলে দিতে পারবি যে এখানে কতগুলো রয়েছে ওখানে কতগুলো রয়েছে, দ্যাট ইজ টার্ন নাম্বার রেশিও বলে দিতে পারবি, হ্যাঁ কি না? ভোল্টেজ রেশিও ইজ সেম অ্যাজ টার্নস রেশিও, টার্ন নাম্বারের রেশিও। হ্যাঁ স্যার। একদম প্রপোর্শনাল তো। মানে আমি যদি এই ট্রান্সফরমারকে এক্সাম্পল নিই, 100:200 টার্ন নাম্বার দিয়ে যদি বলি, না কাটাকুটি করলে 1:2, তাহলে ভোল্টেজের রেশিও যেমন 1:2 তেমন টার্ন নাম্বারের রেশিও হচ্ছে 1:2 হবে। ক্লিয়ার তো? বোঝা গেল তো? হ্যাঁ স্যার। এই কথাগুলো একটু শুনবি, ক্লিয়ার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি পার টার্নে, দ্যাট ইজ এই দেখ পরে মানে আগের ইকুয়েশনটা দেখ, ই বাই ওদিকে টিটাকে স্ল্যাশ দিয়ে বাই করে দিয়েছে, টি করে দিয়েছে, ঠিক আছে? এই যে ই বাই টি রয়েছে মানে ইএমএফ বাই টোটাল নাম্বার অফ টার্ন, দ্যাট ইজ এটাকে বলা হয় ইএমএফ পার টার্ন। কত হয়েছে? 4.44 এফ ইন্টু 5। 4.4 হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ন, 5টা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ন, আর এফটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ন, দ্যাট ইজ কনস্ট্যান্ট বলবো না, আনচেঞ্জেবল টার্ন।
তাহলে এই তিনজন আনচেঞ্জেবল মানে অ্যাকচুয়ালি ভ্যালুটা কনস্ট্যান্ট। তার মানে কি বুঝতে পারলি না, প্রত্যেক টার্নের জন্য যে কোনো ট্রান্সফারে প্রাইমারি হোক বা সেকেন্ডারি হোক, প্রত্যেক টার্নের জন্য যে ইএফটা তৈরি হবে সেটা হচ্ছে সবার জন্য সেম। কথাটা বোঝা গেল কি গেল না? স্যার একবার বলুন। এই যে আমি একটু আগে বললাম, এই ইকুয়েশনটার দিকে তাকিয়ে থাক, ইএম পার টার্ন। তাহলে ই বাই টি, ইএম পার টার্ন বলতে ই বাই টি মানে আমার প্রাইমারিতে ধর আমার 100 ভোল্ট তৈরি হয়েছে, বাই হচ্ছে টার্ন নাম্বার মিলেছে। প্রাইমারিতে কতগুলো টার্ন নাম্বার রয়েছে? 100 ভোল্ট তৈরি হয়েছে, একটু এক্সাম্পল নিচ্ছিলাম, 100 টার্ন নাম্বার রয়েছে। তাহলে পার টার্নে কত করে ভোল্ট তৈরি হচ্ছে? 1 ভোল্ট। সেটার ইকুয়েশন কোথা থেকে পাচ্ছিস তুই? ওই যে 4.44 এফ ইন্টু 5 এম, এটাকে গুণ করলে দেখতে পাবি 1 ভোল্ট হবে। মানে এই রেশিওটা এইভাবে, মানে ম্যাথমেটিক্যাল যদি এরকম থাকে তাহলে এটা আসবে। আবার সেকেন্ডারি ক্ষেত্রে আমি কত ভোল্টেজ দিয়েছিলাম? 200 ভোল্ট দিলাম। সেকেন্ডারি ট্রান্স নাম্বার কত তুই একটু দেখবি? 200। তাহলে 200 বাই 200 করলে কত হবে? 1 ভোল্ট করে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, মানে প্রত্যেক ট্রান্সফর্মার ক্ষেত্রে এটা হয়, পার টার্ন, প্রত্যেকটা টার্নের জন্য যে ভোল্টেজটা তৈরি হয়, ইএমটা ইনডিউস হয়, সেটা হচ্ছে সবার জন্য সেম কনস্ট্যান্ট। মানে প্রাইমারিতে যদি একটা টার্নের জন্য 2 ভোল্ট তৈরি হয়, সেকেন্ডারিতে মানে প্রাইমারিতে যদি একটা টার্নের জন্য 2 ভোল্ট তৈরি হয়, তাহলে প্রাইমারিতে যতগুলো টার্ন রয়েছে প্রত্যেকটা টার্নই হচ্ছে 2 ভোল্ট করে তৈরি হয়। কথাটা ক্লিয়ার কি ক্লিয়ার হলো না? হ্যাঁ স্যার। ইএমএফ আপ টার্ন মানে প্রত্যেক টার্নে ইএমএফ হচ্ছে সেম বা কনস্ট্যান্ট হবে। আবার সেকেন্ডারিতে যদি পার টার্নের জন্য, মানে প্রাইমারিতে পার টার্নের জন্য যে কারেন্ট ভোল্টেজ ইনডিউস হবে বা ইএমএফ ইনডিউস হবে, সেকেন্ডারিতে হচ্ছে সেম কেস ঘটবে। দ্যাট ইজ সেকেন্ডারিতেও যেহেতু প্রাইমারিতে পার টার্নে 2 ভোল্ট করে তৈরি হয়েছে, সেকেন্ডারিতে একই কেস, সেকেন্ডারিতেও পার টার্নের জন্য 2 ভোল্ট করে তৈরি হবে, 2 ভোল্ট করে তৈরি হবে। এটাই হচ্ছে এই ইকুয়েশন, পার টার্নের ইকুয়েশন। বুঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। এই কথাগুলো পরিষ্কার হচ্ছে তো? বোঝা যাচ্ছে তো এগুলো? এটা কিন্তু আমি শুধু পড়ালে হবে না, তোদেরকে পড়তে হবে। বাকিরা যারা রয়েছি সবার জন্যই বলছি। স্যার ক্লাস করতে হবে সবাইকে। পীযূষ, রঞ্জিত, সুবীর, নয়ন, তারপর প্রদীপ। প্রদীপ একদম চুপচাপ হয়ে যাচ্ছে, টাওয়ার মনে হয় ভালো থাকে না ওর ওখানে। না স্যার। এই কথাগুলো কানে যাচ্ছে তো? শুনছিস তো? হ্যাঁ ওই স্যার শুনছি। এটার দিকে তাকিয়ে নজরটাকে রাখবি ওখানে, সবই শুনতে বুঝতে পারবি। আমি ধরে ধরে, খুবই ধরে ধরে পড়াচ্ছি। সব টিচারের ক্লাসে এসে মন দিয়ে পড়াশোনা করবি, কারণ আর বেশি দিন বাকি নেই, 2 মাস 2.5 মাস আছে হয়তো তোদের এক্সাম হতে। তার মধ্যে আমাদের সিলেবাসটা আনতে হবে এরকম করে। একদম ফাঁকি দিবি না, ফকামি করবি না, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি। আর ট্রান্সফর্মার ডিজাইন হচ্ছে কি একটা বিশাল মানে ভাইটাল চ্যাপ্টার। এগুলোকে না জানলে একদম ডিজাইন করতেই পারবি না। কত কেজি লোহা লাগবে, কত কেজি এ লাগবে, ওই লাগবে, সেই লাগবে, বুঝতেই পারবি না। ঠিক আছে, ওকে। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত। আমি তাহলে এ করছি।